আসসালামু আলাইকুম প্রিয় 25 ব্যাচের শিক্ষার্থী। তোমাদেরকে আর কি দিতে হবে এটা একটু আমাকে বলো। ওকে? তোমাদেরকে আমি সেই গেম শট থেকে শুরু করে এখন পর্যন্ত হাতছাড়া করিনি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত প্রিমিয়াম কনটেন্ট দিয়ে তোমাদেরকে সাপোর্ট দিয়েছি। সম্পূর্ণটা ছিল আসলে ফ্রিতে। অ্যান্ড তোমাদের কাছ থেকে ভাইয়া তেমন কিচ্ছু চাই নাই। তো চাওয়া পাওয়ার আসলে কিছু নাই। আমার জাস্ট একটাই চাওয়া এখন তোমাদের কাছে থাকবে। তোমরা একটা ভালো ফলাফল করো এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আসলে পৌঁছায় যাও। ওকে? সো পৌঁছানোর জন্য যতটুকু সাপোর্ট দরকার শেষ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ অক্সিগেম থেকে আমি দিয়ে যাবো আরকি। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য এখন রসায়ন অংশের টপ কিছু এমসিকিউ নিয়ে কাজ করব। প্রথমত আমরা আসলে রসায়ন প্রথম পত্র দিয়ে শুরু করতেছি, এরপর রসায়ন দ্বিতীয় পত্রটা আসবে। টার্গেটটা হচ্ছে টপ 100 এমসিকিউকে টার্গেট করে সামনে আগায় যাওয়া আর কি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছো অল্প কিছু হলেও সাবস্ক্রিপশনটা করবা বা বন্ধুবান্ধবদের সাথে তোমরা শেয়ার করবা আর কি। কারণ দিন শেষে আসলে একটা জিনিস দেখতেছি যে এই নাম্বারগুলো বাড়লে আসলে একটা ভালো লাগা কাজ করে। সো আর কোনো কথা নয়, আমি স্টার্ট করতেছি, বাকিটা তোমাদের কাজ। অ্যান্ড আশা করতেছি তোমরা তোমাদের এই কন্টেন্ট থেকে সর্বোচ্চটুকু সাপোর্ট পাবা আর কি। তাহলে গেট রেডি। আমরা যদি প্রথমত আসি রসায়ন প্রথম পত্রের জার্নির থেকে, আমরা আসলে এখান থেকে স্টার্ট করতেছি আর কি। আসো আমরা একদম টু দ্য পয়েন্ট এমসিকিউতে চলে যাব। বিগত বছরের কৃষি স্ট্যান্ডার্ড এমসিকিউগুলো আসলে এখানে আছে। সো কৃষির জন্য আসলে আমাদের এই জিনিসটা কাজে লাগবে। প্রথম কথা হচ্ছে নিচের কোন উপশক্তি স্তরটির বা উপস্তরটির শক্তি সবচেয়ে বেশি। শক্তির কথা বলছে আমাকে, কিন্তু শক্তি তাহলে হিসাব নিকাশ করে কেমনে? উপশক্তি স্তরের শক্তি হিসাব নিকাশ করব আমরা হচ্ছে N প্লাস L এই ফর্মুলা দিয়ে, তাই না? তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে হচ্ছে 5 প্লাস 2 করলে এটা আসতেছে, সরি 5 প্লাস 1, তাই না? 5 প্লাস 1 করলে এটা আসতেছে 6। তাহলে হচ্ছে 4 প্লাস 2 করলে এটা আসতেছে 6। এটা হচ্ছে 6 প্লাস 0 করলে আসতেছে 6। 4 প্লাস 3 করলে আসতেছে 7। তাহলে শক্তি তাহলে সবচেয়ে বেশি কোথায়? শক্তি সবচেয়ে বেশি হচ্ছে এই 4 নাম্বারটার মধ্যে আর কি। তাহলে সামনে আগে যে চলো আবারও পরের প্রশ্ন কি বলতেছে, কোন আয়নটির আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক? আর্গন মানে হচ্ছে কোনটা? আর্গন মানে হচ্ছে এইটা, তাই না? 18টা হচ্ছে তার ইলেকট্রন আছে। এখানে ইলেকট্রন আছে কয়টা? 18টা। তাহলে কোথায় 18টা ইলেকট্রন আছে? সেটা হচ্ছে আমাদের সেটা আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক মানে কি? একই সংখ্যক ইলেকট্রন আছে। তাহলে এইখানে এটা ছিল কত? 12, দুটো ইলেকট্রন চলে গেছে, তার মানে এখানে ইলেকট্রন আছে হচ্ছে 10টা। ক্যালসিয়াম ছিল কত? 20, একটা চলে গেছে, তাহলে এখানে ইলেকট্রন কত? এখানে আছে হচ্ছে 19। এখানে ছিল কত? 17, একটা ইলেকট্রন আছে, সো ইলেকট্রন তাহলে এখানে হচ্ছে 18। তাহলে অ্যান্সার তাহলে কোনটা হবে? এইটা। 17-র সাথে 1 যোগ করলে আসলে 18ই হয়। তাহলে 18-র সাথে 18 মিলে গেছে আইসো ইলেকট্রনিক। আইসো মানে কি? একই টাইপের কথা কিন্তু। এবার যাও পরের দিকে। PH4 ফসফোনিয়াম আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? ফসফোনিয়াম, এই হিসাব নিকাশগুলো কিন্তু চলে আসতে পারে পরীক্ষায়। সো এই টাইপেরগুলো একটু প্র্যাকটিসের মধ্যে আমাদের রাখতে হবে। ফসফরাসের ইলেকট্রন আমাদের কাছে আছে কয়টা? 15টা। তারপর 4টা কি আছে? এখানে হাইড্রোজেন আছে, তাই না? তাহলে 4টা হচ্ছে আমাদের কাছে হাইড্রোজেন আছে আর কি। জিনিসটা বুঝে দেখো। একটা প্লাস বলতেছে, প্লাস মানে কি? আসলে ইলেকট্রনের ঘাটতিও আছে আর কি ওইখানে, তাই না? ব্যাপারটা প্লাস মানে কি? ইলেকট্রনের ঘাটতি, একটা ইলেকট্রন নাই, তাহলে একটা ইলেকট্রন তাহলে কমাই দিলাম আর কি। তাহলে 15 থেকে প্লাস করো 3 যোগ করলে তাহলে কত হইলো? 18 আর কি। তাহলে যোগ করে কত হয়েছে? 18। তাহলে এই টাইপের মধ্যে আর কি কি হিসাব নিকাশ করে রাখবা? যেমন ধরো NH4-এ কয়টা ইলেকট্রন আছে, যেমন ধরো নাইট্রেটে কতটা ইলেকট্রন আছে, কার্বনেটে কতটা ইলেকট্রন আছে, ঠিক আছে? সো ক্লোরিন মাইনাসে কতটা ইলেকট্রন আছে, এগুলো হিসাব নিকাশ করবা। এগুলোর মধ্যে তাদের ইলেকট্রনের সাথে এই মাইনাসগুলো করে যোগ হবে আর কি, আর প্লাসটা করে আসলে মাইনাস করে দিবা আর কি। বুঝতে পারছো? কতটা প্লাস আছে বিয়োগ করে দিবা। গেল। কোন সেটটির সব মৌলগুলো ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন আছে? ওই ইলেকট্রন হিসাব নিকাশগুলোর থেকে মোটামুটি শিওর থাকো তুমি, এগ্রিতে প্রশ্ন আসবেই আর কি, আসবে। সো এবার তুমি যদি কাহিনীর মধ্যে আসো যে এখানে তাহলে কী বলতেছে, বিজোড় ইলেকট্রন আছে, কি বলছে? সবগুলোর মধ্যে আছে আর কি, হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসে। ক্যালসিয়ামের মধ্যে কি আছে? S2, তাই না? S2। স্ট্রনশিয়াম, বেরিয়াম, এটার মধ্যেও কি আছে? S2, এখানেও আছে S2। সবগুলো বিজোড় না কিন্তু, জোড় আছে। এখানে যদি আমরা চিন্তা করি, এখানে আছে একটা আছে বিজোড় আছে। সালফারের মধ্যেও কিন্তু বিজোড় আছে, দুইটা বিজোড় আছে। সিলিকনের মধ্যেও আসলে বিজোড় আছে আর কি এখানে, তাই না? জিঙ্কের মধ্যে বিজোড় নাই, ম্যাগনেসিয়ামের মধ্যে বিজোড় নাই, নাইট্রোজেনের মধ্যে বিজোড় আছে, এটা হবে না। সবগুলোই বলছে না, সব মৌলগুলোর মধ্যে বিজোড় ইলেকট্রন আছে, এটা নাই। তবে ক্যালসিয়ামের মধ্যে কিন্তু নাই,
তুমি আগে চিন্তা করবে কোথায় কোথায় নাই। জিঙ্কের মধ্যে নাই, ম্যাগনেসিয়ামে নাই, কথা ট্রু। তারপরে তুমি ধরো যে এই মানে এখানে আসলে বিজোড় নাই, তাহলে এটা হচ্ছে না। তো আমাদের কাছে এগুলোর মধ্যে বিজোড় নাই, তার মানে আমাদের কাছে কোনটা অ্যান্সার হওয়া উচিত? 2 নাম্বারটা অ্যান্সার হওয়া উচিত, তাই না? সোডিয়াম, সিলিকন, তারপর হচ্ছে সালফার। তো তুমি একটা হিসাব নিকাশ যদি করতে চাও, তুমি কিন্তু অলরেডি জানো এটা, তাই না? সোডিয়াম হিসাব নিকাশ করলে সর্ববহিষ্ঠ স্কোর কী আছে? একটা। সিলিকনের মধ্যে যদি হিসাব নিকাশ করে দেখো কী আছে? 3s2 3p2, তাই না? এই তো ঘটনাটা। তাহলে 3p2 কিন্তু কি এই একটা একটা করে বিজোড় অবস্থা এখানে আছে। তারপর যদি আমরা চিন্তা করি সালফারের ক্ষেত্রে কী আছে? 3s2 3p4, 3p4 থাকা মানে কিন্তু এখানে কয়টা বিজোড় আছে? 2টা বিজোড় আছে কিন্তু আর কি। সো জিনিসটা মনে রাখতে হবে ভালোভাবে। আচ্ছা, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের বর্ণ বা রশ্মি দেখা যায় আর কি? দৃশ্যমান অঞ্চলের রশ্মি আমরা যেটা খেয়াল করে দেখি, হ্যাঁ, আমাদের কাছে সিরিজ যেগুলো আছে, তাই না? তো n সমান যদি 1 হয়, n সমান যদি 2 হয়, n সমান যদি 3 হয়, n সমান যদি 4 হয়, এরকম। এটা ধরলাম nl লোয়ারটা, আর NH তাহলে কী হবে? এখান থেকে হচ্ছে এর থেকে বেশিগুলোর থেকে পড়বে। তো যদি 1 নাম্বার কক্ষপথে ইলেকট্রন এসে পড়ে, তখন সেটাকে বলতেছে হচ্ছে লাইম্যান বলতেছে, তাই না? তারপর 2 নম্বরে যদি পড়ে তাহলে সেটাকে কী বলে? সেটাকে হচ্ছে বামার বলতেছে আর কি। এটা বাকি পরে এটার মধ্যে কী বলা আসছে? লাইম্যান, বামার, প্যাস্টেন, তাই তো? তারপর হচ্ছে কি ব্র্যাকেট, তারপর হচ্ছে ফুন, এরকমভাবে যাচ্ছে আর কি। সো লাইম্যান সিরিজটির মধ্যে যদি পড়ে তো ওই সময় দেখা যায় ইউভি দেখা যায়, বামারের মধ্যে দেখা যায় ভিজিবল অঞ্চলের আলো দেখা যায় আর কি। ভিজিবল মানে হচ্ছে কি দৃশ্যমান। অ্যান্ড বাকি যতগুলো আছে সবগুলোর মধ্যে আসলে কি আইআর অঞ্চলটা দেখা দেয়। তাহলে দৃশ্যমান কোথায় দেখা যাচ্ছে? বামার অঞ্চলে দৃশ্যমান অঞ্চলটা দেখা দিচ্ছে, তাই না? তাহলে কোনটা হবে অ্যান্সারটা? 3 নাম্বারটা হবে অ্যান্সার আর কি। বুঝতে পারছো? ওকে। আচ্ছা, কোনো যৌগের ক্ষারকীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলে আর কি। নেসলার দ্রবণ বলছে কাকে? এটা কিন্তু মুখস্থ, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা তোমাদেরও চলে আসতে পারে আবারও, ঠিক আছে? এটা আবারও চলে আসতে পারে, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ? ওকে, নেসলার দ্রবণটা। আচ্ছা, এর পরের দিকে যাই। নেসলার দ্রবণ দিয়ে কি শনাক্ত করা হয় এটা জানো? নেসলার দ্রবণ দিয়ে কি শনাক্ত করা হয়? নেসলার দ্রবণ দিয়ে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা হয় আর কি। অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা হয়। অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা হয়, এটা মাথায় রাখতে হবে, খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে আর কি। এটা গেল। একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে আর কি। পঞ্চম শক্তি স্তরের কথা বলছে। তো এটা কেমন হিসাব করবা? ওই 2n² দিয়ে হিসাব নিকাশ করবা। তাহলে 2 × 5 করলে কত হইলো? 2 × 25 হিসাব নিকাশ করলে কত আসতেছে? সুন্দর করে 50। তাহলে হচ্ছে গ নাম্বারটা, তাই না? ব্যাপারটা কয়টা আছে? গ নাম্বারটা। এবার তুমি আসো পরেরটার মধ্যে যাই আমরা। কোন উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আর কি? কোনো একটা উপশক্তি, কোনো একটা। তাহলে উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করবো কেমনে? 2 × 2l+1 এই ফর্মুলাটিতেই আমরা বের করবো। মুখস্থ কথাবার্তা কিন্তু এটা। আচ্ছা, নাইট্রেট আয়নের বলয় পরীক্ষায় যে বলয় উৎপন্ন হয় তা হলো কি আসলে? সো অ্যাকচুয়ালি এইটা আসলে আমাদের বড় সিলেবাসের অংশ, ঠিক আছে? এখন তো আমরা শর্ট সিলেবাসে পড়তেছি, বাট বি কেয়ারফুল, যেহেতু বিগত বছরগুলোতে আসছিল। একটা না দুইটা প্রশ্ন আমরা একটু রাখলাম, আমরা একটু এক্সট্রা সিলেবাস থেকে আমরা রেখে দিচ্ছি আর কি, ঠিক আছে? এটার জন্য আসলে কিছু বলা যাবে না, আমাদের যেহেতু বিগত বছরের প্রশ্নের মধ্যেই আছে, সো মনে রাখি আর কি আমরা এটা একটা, হ্যাঁ? এটা হচ্ছে ফেরাস সালফেট এবং নাইট্রিক অক্সাইড, এখান থেকে একটা বলয় থাকে আর কি। এটা বুঝছি ঘটনাটা? ওকে, এবার আসো পরের দিকে আমরা যাই। ক্রোমিয়াম এর তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? ক্রোমিয়ামের তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? ক্রোমিয়াম কত? ক্রোমিয়াম হলো 24। হিসাব নিকাশ করলে কি হয়? 3s থেকে না, এটা হচ্ছে কত? 4s1 3d5, তাই না? এটা হচ্ছে 3 নম্বরে হচ্ছে এখানে আর কি। তার আগে কিছু ছিল, 3s2 ছিল, 3p6ও ছিল আর কি। এটা তাহলে হচ্ছে 8 8 5 হচ্ছে 13, তাহলে 8 আর 8 এর 5 হচ্ছে 13টা আছে আর কি। তাহলে কোনটা হবে? এটা হবে অ্যান্সারটা, বুঝছো? আচ্ছা, পরের দিকে যাই। কোন যৌগটি sp2 সংকরায়ন বিশিষ্ট আর কি, তাই না? প্রদর্শন করতেছে sp2 এখানে কিন্তু সব এই জৈব যৌগের কথা বলছে এবং কার্বনের যৌগ। কার্বনের ক্ষেত্রে কি হয়? sp হাইব্রিডাইজেশন হয়, অথবা sp2 হয়, অথবা sp3 হয়, এই তিনটাই তো হয়।
যদি সেগুলো জৈব যৌগ আবার হয়, একটু তুমি হালকা করে মনে রাখতে পারো, যদি সেখানে একক বন্ধন থাকে, একক বন্ধন যদি সেখানে প্রেজেন্ট থাকে, অথবা সেগুলো যদি আসলে অ্যালকেন যদি হয়, একক বন্ধন থাকে বা অ্যালকেন যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে sp3। আর যদি কোথাও দেখো কোনো একটা কার্বনে একটা দ্বিবন্ধন আছে, আই রিপিট, একটা দ্বিবন্ধন আছে আর কি, অর্থাৎ সেখানে তুমি বললে শুধুমাত্র অ্যালকিন, নট ডাইইন বা অন্য কিছু আর কি, তখন sp2। আর যদি তুমি দেখো যে কোথাও ত্রিবন্ধন আছে, তুমি যদি দেখো কোথাও ত্রিবন্ধন আছে, অর্থাৎ অ্যালকাইন টাইপের ঘটনা ঘটছে, অ্যালকাইন, তখন তাহলে সেটা কি হবে? তখন সেটা হবে হচ্ছে, তখন সেটা হচ্ছে sp হবে বলছে। এখন আমাদের কি বলছে এখানে? sp2 বলছে। তাহলে অ্যালকিন কোনটা আছে আমরা একটু দেখি। আমাদের কাছে এটা হচ্ছে একটা অ্যালকেন, এটা হচ্ছে আমাদের কাছে একটা, এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকেন, এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকেন, এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকিন, এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকিন, এটা হচ্ছে আমাদের কাছে আবার একটা অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে আমাদের কাছে অ্যালকাইন। তো আমাদের কাছে অ্যান্সার মনে হয় পেয়ে যাওয়ার কথা। অ্যালকিনটা যেটা আছে এটা হচ্ছে আমাদের কাছে sp2 হবে আর কি এটা। তো কোনটা হবে? 2 নাম্বারটা হবে আমাদের কাছে অ্যান্সার। বুঝছো? ওকে ওকে, পরের দিকে যাই। NH4 প্লাস আয়নে NHSH এর মান কত হবে আর কি, তাই না? সো এখানে হাইব্রিডাইজেশন কত নাইট্রোজেন, এটা খেয়াল করতে হবে আর কি। সো নাইট্রোজেন এখানে হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 হচ্ছে ওর হাইব্রিডাইজেশন। বি কেয়ারফুল, নাইট্রোজেন দিয়ে যদি আমরা হাইড্রোজেন দিয়ে চিন্তা করি, দুইটা জিনিসপত্র এখানে হয়, দুইটা জিনিসপত্র এখানে হয়, এটা একটা হয়, এটা একটা হয়। এখানে লোন পেয়ার আছে হচ্ছে যে একটা, সিগমা আছে হচ্ছে এখানে তিনটা, যোগ করলাম হইলো কত হয়েছে? 4, যার জন্য এটাও sp3, এটাও sp3। এখানে যদি চিন্তা ভাবনা করি, এখানে লোন পেয়ার কয়টা আছে? 0। এখানে সিগমা আছে কয়টা? 4টা, যোগ করলে কত হইলো? 4। তাহলে এটাও কি হবে? sp3 হবে। বাট লোন পেয়ার আছে যে এখানে একটা, এখানে যে লোন পেয়ার নাই, লোন পেয়ার না থাকলে এইটার বর্ন অ্যাঙ্গেল কত হয়? 109.5 ডিগ্রি। বাট এটার ক্ষেত্রে একটা লোন পেয়ার আছে, কত হবে? 107 ডিগ্রি হবে আর কি। এটা মাথায় রাখতে হবে, লোন পেয়ার থাকলে বর্ন অ্যাঙ্গেল কম অ্যাকর্ডিং টু VSEPR থিওরি। সো 109.5 ডিগ্রি, দ্যাট উইল বি ইউর অ্যান্সার। বুঝতে পারছো? ওকে, কোন যৌগটি জলীয় দ্রবণে সবচেয়ে সহজে আর্দ্র বিশ্লেষিত হয় আর কি? সবচেয়ে সহজে আর্দ্র বিশ্লেষিত হয়। আচ্ছা, একটু যদি ঠান্ডা মাথায় দেখো, সবচেয়ে সহজে আর্দ্র বিশ্লেষিত হয় বলছে। আর্দ্র বিশ্লেষণ ঘটনা আসলে ঘটে কখন, এটা মাথায় রাখতে হবে আর কি। এটা এটা তোমরা মনে হয় এই আমাদের বইয়ের মধ্যে খুব ভালো করে পড়ে আসছো, একদম ইন্টারমিডিয়েট থেকে যদি চিন্তা ভাবনা করে বলি, তবুও একটু বলে রাখি যে কোনটা কোনটা হয় না, এটা একটা মাথায় রাখো আর কি আগে, কোনটা কোনটা হয় না। ধরো CF4, CCl4, ঠিক আছে? তারপরে ধরো যে NF3, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আর্দ্র বিশ্লেষণ হয় না। এটা তুমি আগে সুন্দরভাবে এটা মাথায় রাখো যে এগুলোর ক্ষেত্রে কি হয় না ভাইয়া? আর্দ্র বিশ্লেষণ হয় না। এগুলোর ক্ষেত্রে কি হয় না? আর্দ্র বিশ্লেষণ হয় না। বুঝছো? তাহলে কোনগুলোর ক্ষেত্রে হয়? হ্যাঁ, হয় হচ্ছে কি SiCl4, এটার ক্ষেত্রে হয়। আবার ধরো কি NCl3, এটার ক্ষেত্রে আর্দ্র বিশ্লেষণ হয়। PCl3, এটার ক্ষেত্রে আর্দ্র বিশ্লেষণ হয়। সো এগুলোর ক্ষেত্রে হচ্ছে আর্দ্র বিশ্লেষণ হয়। এইটা আবার সুন্দরভাবে মাথায় রাখতে হবে আর কি এগুলো। মানে এগুলো যদি আমরা পারি, সো তবু আমরা একটু লিখে রাখতেছি এটা কোনটা, তাহলে অপশনটা হবে 3 নাম্বারটা হবে অপশনটা আর কি। ব্যাখ্যা যেহেতু আমাদের লিখতে হবে না, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এবার আসেন, না যদি কারো মনে হয় এই প্রত্যেকটা টপিকের ডিটেলস লাগবে, ব্যাখ্যা লাগবে, সব কিছু লাগবে, নির্দিষ্ট চ্যাপ্টারের মধ্যে পড়তে গেলে সব কিছুই আছে। সো ইউ অলরেডি নো দ্যাট আমি তোমাদের জন্য ম্যারাথন অলরেডি আপলোড করে রাখছি, ভার্সিটি স্ট্যান্ডার্ড ম্যারাথন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ম্যারাথন আর কি। তো তোমরা এইগুলোর প্রত্যেকটারই সুন্দর ব্যাখ্যা ম্যারাথন ক্লাসগুলোর মধ্যে পাবা। সো আমার কাছে এই মুহূর্তে আমি এখানে ব্যাখ্যা করতেছি না, ক্লাসে যেহেতু পেয়ে যাচ্ছি, ক্লাসটার ডিউরেশন খুব বেশি মনে হলেও অতটাও বেশি না, 2 দিনের মধ্যে সুন্দরভাবে কভার করে ফেলা যাবে। অ্যান্ড আমার যেহেতু কথা স্লোলি হয়, তুমি চাইলে এটা 2x স্পিডে দেখে নিতে পারবে আর কি। সো দ্যাট ইজ ওয়াই বলতেছি এখন এমসিকিউটা করি এখানে, ইফ ইউ নিড যে তুমি আসলে ব্যাখ্যাটা দেখবে, দেন তুমি ওখান থেকে দেখে নিতে পারবে আর কি। সরি, ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কোনটা আর কি? ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, ফসফেটের যোজনী কত? 3। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে 3 থাকবে, ফসফেটের সাথে 2 থাকবে আর কি। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে 3 কোথায় আছে? 4 নাম্বারটার মধ্যে আছে। সো উই শুড গো ফর 4 নাম্বার, তাই না? ওকে, এবার সে কোনটি পানিতে অদ্রবণীয়? এখানে সবগুলো দিয়ে রাখছে, এটা দিয়ে রাখছে। এখন এটা তাহলে কিসের সাথে কানেক্টেড হবে? এটা হচ্ছে ফাজানের নীতির সাথে কানেক্টেড হবে আর কি। কার সাথে? ফাজানের নীতির সাথে কানেক্টেড হবে। ফাজানের নীতি থেকে আমরা একটা জিনিস জানি, অ্যানায়নের আকার যত বড় হবে আর কি, অ্যানায়নের আকার, তাই না? অ্যানায়নের আকার যত বড় হবে, হ্যাঁ, পোলারাইজেশন তত কি হবে? পোলারাইজেশন তত বাড়বে। পোলারাইজেশন যত বাড়বে তত পানিতে দ্রাব্যতা বা
দ্রবণীয়তা তত কি হবে, কমবে, তাই না? দ্রবণীয়তা যত কমবে তত আসলে কি হবে, তত সেটা অদ্রবণীয় হবে। তাহলে অ্যানায়ন আকার যেটা বড় ওটার ক্ষেত্রে দ্রবণীয়তা কম, তাহলে হচ্ছে অদ্রবণীয়তা বেশি আর কি, তাই না? তাহলে যেটা অ্যানায়ন আকারটা বড়, কোথায় অ্যানায়ন আকারটা বড়, এই যে আয়োডিনটা, এই আকারটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে কোনটা হবে অ্যান্সারটা হবে হচ্ছে গ নাম্বারটা আর কি। গেল। আচ্ছা, কোনটি তীব্র ক্ষারধর্মী অক্সাইড? তীব্র ক্ষারধর্মী অক্সাইডের কথা বলতেছে আর কি। আচ্ছা, এইখানে তাহলে তোমাকে চিন্তা করতে হবে কি, আমরা যদি চিন্তা করে দেখি, হ্যাঁ, ধাতুর অক্সাইড এটা হচ্ছে আমাদের কাছে এটা হচ্ছে আমাদের কাছে ক্ষারীয়, তাই না? এটা হচ্ছে আমাদের কাছে ক্ষারীয়। অধাতুর অক্সাইড আমাদের কাছে কেমন, অম্লীয়। তো তার মধ্যে আমাদের কাছে এই অপশনও তাহলে বাদ চলে যাচ্ছে, এই অপশনে বাদ চলে যাচ্ছে আর কি। অপশন থাকলে তাহলে কয়টা, দুইটা। একটা থাকলো আমাদের কাছে ম্যাগনেসিয়াম অক্সাইড, আর একটা থাকলো আমাদের কাছে কি, সোডিয়াম অক্সাইড। তাহলে এবার বলো কোনটা হচ্ছে যে বেশি ক্ষারধর্মী হবে আর কি। এটার থেকে যদি যে মানে যেটা আসতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা, আর এখান থেকে যেটা আসতেছে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এইটা, তাহলে আমরা যদি এখন বলি যে এটার থেকে এই দুইটার মধ্যে কোনটা তীব্র ক্ষারধর্মী হবে আর কি, বুঝছো? বাম থেকে ডানে যত যাচ্ছি তত আসলে কি ক্ষারধর্মটা তত কমতেছে আস্তে আস্তে, তাই না? তাই তো, মানে আস্তে আস্তে ক্ষারধর্মটা কমতেছে। তাহলে এটাকে দিলে কোনটা হবে, অপশনটা হবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই তো? এটার ক্ষেত্রে ক্ষারধর্মটা তাহলে কেমন, এটা বেশি। যত আমরা ডানে যাচ্ছি তত কী হয়, ক্ষারধর্ম তত কমে, এরকম তো ঘটনাটা। আচ্ছা, এবার যদি পরের দিকে যাই, নিচের কোন মৌলটি আকারে সবচেয়ে ছোট? আচ্ছা, আমরা এখানে হিসাব নিকাশ করতে পারবো। এখানে হলো 8টা আছে, তাই তো? এখানে আমরা যদি লিখি প্রোটন কয়টা আছে, প্রোটন আছে এখানে হচ্ছে 8টা। ইলেকট্রন আছে কয়টা, ইলেকট্রন আছে তাহলে হচ্ছে 8টা। এখানে আছে কয়টা, 7টা। এখানে আছে কয়টা, 7টা। এখানে হচ্ছে 6টা, এখানে আছে 6টা। এখানে আছে 3টা। এখন কথা হলো, তাহলে যেখানে আকর্ষণ সবচেয়ে বেশি সেখানে হচ্ছে আকার সবচেয়ে ছোট, তাই না? হ্যাঁ, আচ্ছা, এরা সবাই কি একই গ্রুপের না, বা একই পর্যায়ের না? ঘটনাটা বুঝে দেখি একটু। লিথিয়াম 3 নাম্বারটার মধ্যে, 4 নাম্বারে হচ্ছে কি বেরিলিয়াম, এটা ধরো এখানে নাই, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে হচ্ছে অক্সিজেন, এই তো। তাহলে একই যদি আমরা পর্যায়ের কথা চিন্তা করি, বাম থেকে ডানে গেলে আকার কি হয়, বাম থেকে ডানে গেলে আকার কমে। তাহলে ওই হিসাবে তাহলে আকার সবচেয়ে কম কোনটার হওয়া উচিত, এইটা। আর আমরা এখানে হিসাব নিকাশ করে দেখতেছি যে প্রোটন আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ সবচেয়ে এখানে বেশি। যত আকর্ষণ বাড়বে তত আকার কি হবে, আকার তত কমবে। তাহলে কোনটা আকারটা সবচেয়ে কম, এই যে এটা 1 নাম্বারটার ক্ষেত্রে আকারটা সবচেয়ে কম আর কি। পরেরটার দিকে তাহলে যাই, হোয়াইট ভিট্রিয়লের সংকেত আসলে কোনটা? এটা তাহলে কোনটা হবে, জিঙ্ক সালফেট, তাই না? এটা হচ্ছে জিঙ্ক সালফেট, হচ্ছে হোয়াইট ভিট্রিয়লের সংকেত আর কি। এই যে এটা হচ্ছে ব্লু ভিট্রিয়লের সংকেত, বুঝছো? ওটা হচ্ছে গ্রিন ভিট্রিয়লের সংকেত, উপরেরটা। এবার যদি যাই, ইঁদুর মারার বিষ আসলে কোনটা আর কি। হ্যাঁ, ইঁদুর মারার বিষটা হচ্ছে কোথায়, এই জিঙ্ক ফসফাইড যেটা আছে এটা হচ্ছে ইঁদুর মারার বিষ। কিছু সংকেত আসলে মুখস্থ রাখতে হবে, তো এই জন্য আর কি রাখবা, চেষ্টা করবা মনে রাখার। কপার সালফেট এর সাদা পাউডারে পানি মিশাইলে কি হয় আর কি, ভালো একটা প্রশ্ন। ধরো কপার সালফেট 5 অণু পানি, তাই না? কপার সালফেটের 5 অণু পানি, এটার মধ্যে পানি আছে, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় বলি যে বুঝো, তুমি এটাকে যদি হিট দাও, ধরো তুমি এখানে হিট বাড়াইছো, তাহলে কি হবে, এখান থেকে পানিটা ছড়ে গিয়ে কপার সালফেট হয়েছে শুধুমাত্র। এটার কালার কিন্তু ছিল নীল কালারের ছিল, এখান থেকে পরে কি হয়েছে, পরে এটা সাদা কালারের এটা হয়েছে। অ্যান্ড এখানে তুমি যদি আবার এটার মধ্যে যদি পানি যদি অ্যাড করো, তুমি এর মধ্যে কী ইউজ করো, পানি যদি অ্যাড করো কপার সালফেটের সাদাটার মধ্যে, এটা আবার কোথায় চলে আসবে, আবার নীল কালারে চলে আসবে আর কি। তাহলে কোনটা হবে, সি নাম্বারটা হবে অ্যান্সারটা আর কি, বুঝছো? ওকে। ধূমায়মান নাইট্রিক অ্যাসিডে কোন গ্যাস ধোঁয়া উৎপন্ন করে আর কি। নাইট্রিক অ্যাসিডের মধ্যে কোন গ্যাস ধোঁয়া উৎপন্ন করে, কোন গ্যাসটা ধোঁয়া উৎপন্ন করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসটা ধোঁয়া উৎপন্ন করে আর কি, ঠিক আছে? ওকে, গেল এটা ব্যাপারটা। এবার যে হচ্ছে পরের প্রশ্নে আসো, কপার সালফেট টেট্রাইমিন কিউপ্রিক ক্লোরাইড, হ্যাঁ, এই কিউপ্রিক আয়ন, এই আয়নের জ্যামিতিক আকৃতি আসলে কেমন টাইপেরই হবে আর কি। এখানে আছে 4 থাকলে কি হয়, 4 থাকলে হচ্ছে sp3 হইতে পারে, sp2d হইতে পারে, dsp2 হইতে পারে, তাই না? এরকম ঘটনাগুলো তো আসলে ঘটতেই পারে 4টা। তার মধ্যে এইটা হবে না, কারণ এখানে তো ডি অরবিটাল ফাঁকা আছে, তো তার সাথে আসলে ঝামেলাটাও মানে এটা হচ্ছে না, তাহলে এটা বাদ। এটা হইলে টেট্রা হেড্রাল হইতো বা চতুস্থলকী হইতো আর কি। বাট এই দুইটা কেসেই সে কি হবে, সে হবে হচ্ছে সমতলীয় বর্গাকার হবে আর কি, সমতলীয়
সমতলীয় বর্গাকার হবে আর কি, সমতলীয় বর্গাকার হবে। তাহলে এই জায়গা কি হবে, এটার ক্ষেত্রে হচ্ছে sp2d, sp2d, তার মানে সমতলীয় বর্গাকার। কি হবে এটা, সমতলীয় বর্গাকার হবে আর কি, বুঝছো? ওকে, পরের দিকে আসো। কোনটিতে হাইড্রোজেন বন্ধন গঠনের প্রবণতা বেশি? ঠিক আছে, এখন হাইড্রোজেন বন্ধন গঠন করে কোথায়? হাইড্রোজেন বন্ধন গঠন করে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই মৌলগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠন করে আর কি। তাহলে এটা কোথায় কোথায় আছে, এটা তাই দেখলেই হইলো, এই যে অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন বন্ধনের গঠনের প্রবণতা সবচেয়ে বেশি। গেল, হ্যালোজেন সমূহের মধ্যে জারণ ক্ষমতার ক্রম কি? হ্যাঁ, এই জারণ ক্ষমতা মানে কি আর কি? জারণ ক্ষমতা মানে হচ্ছে কে কত দ্রুত ইলেকট্রন নিজের দিকে টানতে পারে, এটা হচ্ছে জারণ ক্ষমতা। তাহলে ঘটনার মানে কি দেখো, তার মানে জারণ বিক্রিয়া ওর নিজের হচ্ছে না, কিন্তু বিজারণ বিক্রিয়াটা হচ্ছে আর কি। জারণ ক্ষমতা মানে কিন্তু বিজারণ বিক্রিয়ার কথা বলতেছে আর কি। আচ্ছা, এখন তুমি চিন্তা করে দেখো জারণ ক্ষমতাকে তাহলে কোনটা বেশি হবে? ফ্লোরিন নিজের দিকে ইলেকট্রন টানবে, তারপরে ক্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন। তাহলে এর ইলেকট্রন টানার প্রবণতা সবচেয়ে বেশি, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে হচ্ছে এইটা। তাহলে কোনটা হবে? 1 নাম্বারটা হবে আসলে অ্যান্সার, বুঝছো? ওকে, এর পরেরটাতে যাই। রাজ অম্ল স্বর্ণের সাথে মিলে বিক্রিয়া তৈরি করে কি উৎপন্ন করে আর কি? রাজ অম্ল কোনটা? নাইট্রিক অ্যাসিড এবং তারপর হচ্ছে যে এই HCl এর মিক্সার যেটা থাকে সেটাকে বলছে রাজ অম্ল বলতেছে আর কি। এটাকে অ্যাকোয়ারেজিয়াও বলে, 1:3 অনুপাতে থাকে। তাহলে এটাকে দিলে স্বর্ণের সাথে মিলে এইটা ওরিক অ্যাসিড তৈরি করে আর কি, বুঝছো? এটা নাইট্রোজেনের কোন অক্সাইডকে, কোন একটা অক্সাইডকে নাইট্রিক এবং নাইট্রাস উভয় অ্যাসিডের মিশ্র অ্যানহাইড্রাইড বলে আর কি। এটা হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা, বুঝছো? ওকে, পরেরটাতে আমরা যাই। নিচের কোন নিষ্ক্রিয় গ্যাস ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে? আচ্ছা, ফ্লোরিনের সাথে বিক্রিয়া করতে বলছে, তাই না? ফ্লোরিনের সাথে নিষ্ক্রিয় গ্যাস বিক্রিয়া করে, সেটা কোনটা? জেনন করে আর কি ভাইয়া। জেনন করলে কি হয় দেখছো না, এটা জেনন ডাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, এই যৌগগুলো তৈরি করে আর কি। তাহলে সেটা কোনটা হবে? জেনন, জেনন তৈরি করতেছে এটা, বুঝছো? ওকে, পরের দিকে যাই। নাইট্রোজেনের কয়টি জারণ সংখ্যা প্রদর্শন করে? নাইট্রোজেনের জারণ সংখ্যা কয়টা আছে? 5টা আছে আর কি। কয়টা আছে ভাইয়া? 5টা আছে। নাইট্রোজেনের কয়টা জারণ সংখ্যা আছে? 5টা ঘটনা আছে নাইট্রোজেনের ক্ষেত্রে, বুঝছো? ওকে, এরপরের দিকে তাহলে আমরা আগাই আসো, যে নিম্নের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে বেশি আর কি? গলনাঙ্ক সবচেয়ে বেশি। আচ্ছা, এখানে আমরা যদি আবার একটু হিসাব নিকাশ করি ফাজারের নীতি অনুসারে, আমরা দেখি যদি অ্যানায়নটা যেটা আছে আর কি ফাজারের নীতি অনুসারে কি বলতে যাচ্ছি, যদি অ্যানায়ন যেটা আছে, অ্যানায়নের আকার যদি বাড়ে, অ্যানায়নের আকার যদি বাড়ে, তখন কি হয়? তখন পোলারাইজেশনটা তখন আবার বাড়ে। পোলারাইজেশন বাড়লে কি হয়? পোলারাইজেশন বাড়লে কি হয়? সমযোজী ধর্ম যদি চিন্তা ভাবনা করি, আমি মুখস্থ করতে পারি না তো, একটু বুঝে বুঝে করি। সমযোজী ধর্ম তখন কি হয়? আবার তত আবার বাড়ে। আর সমযোজী ধর্ম যত বাড়ে তত মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, মানে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক তত কি হয়? তত আবার কমে যায় আর কি, বুঝছো? এটা তাহলে তোমাকে চিন্তা করতে হবে সবচেয়ে বেশির কথা বলছে আর কি এটা। তাহলে যেটার অ্যানায়ন আকার সবচেয়ে বড় ওটার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট সবচেয়ে কম, বুঝছো? তার মানে আর যেটার অ্যানায়নের আকার সবচেয়ে তাহলে ছোট, তাহলে সেটা মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট সবচেয়ে বেশি হবে। তাহলে অ্যানায়নের আকার সবচেয়ে ছোট কোনটার এটা দেখতে হবে আর কি। সবচেয়ে ছোট কোনটার? সবচেয়ে ছোট হচ্ছে এই যে এটা ক্যালসিয়াম ফ্লোরাইডের কথা বলছে আর কি, বুঝছো? একটু সিবাসুতে আসার মতো আসছিল প্রশ্নটা, সো বি কেয়ারফুল, ঠান্ডা মাথায় করতে হবে আর কি। কোন বন্ধনে অরবিটাল সরলরেখায় থাকে আর কি? সরলরেখায় থাকে মানে হচ্ছে পাশাপাশি আঁকা বাঁকা করে থাকে না আর কি। কোথায় থাকে? সিগমা বন্ধনের মধ্যে সরলরেখায় থাকে আর কি, এটাতে সিগমা বন্ধনে থাকে। এবার যাই, নাইট্রোজেন গ্যাসের স্ফুটনাঙ্ক কত? এটা একটা মুখস্থ তথ্য, তোমাদের পরীক্ষার মধ্যে এটাও চলে আসতে পারে সুন্দর করে, যে নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক আসলে কত, এটা চলে আসতে পারে, জানো তো? 196 ডিগ্রি সেলসিয়াস, বাট এটা কিন্তু মাইনাস কিন্তু আর কি, ঠিক আছে? ওকে, বাফার দ্রবণ আসলে কোনটা? বাফার দ্রবণ যেন কি ছিল? দুর্বল অ্যাসিড এর সাথে ওই অ্যাসিডের তীব্র ক্ষারের সাথে বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হয় সেটা থাকতে হবে আর কি। আর যদি দুর্বল ক্ষার থাকে, তাহলে দুর্বল ক্ষারের সাথে সবল অ্যাসিডের বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হয় সেটা থাকতে হবে। তাহলে কি হলো? এই যে দুর্বল অ্যাসিড আছে, দুর্বল অ্যাসিডের সাথে তার উৎপন্ন লবণ আছে, এটা হচ্ছে বাফার দ্রবণের, এটা হচ্ছে এক্সাম্পল বলছে। বাট এখানে দেখো সবল ক্ষার আছে, তাহলে এটা হবে না। আবার বলছে কি, এটা হইতে পারতো, বাট এই দেখো অ্যামোনিয়াম পার্টটা আসছে কোথা থেকে? দুর্বল অম্ল থেকে, দুর্বল ক্ষার থেকে আসে, তাহলে তো এটা হবে না আবার আর কি, বুঝছো? এরকম।
নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করছে, সাম্যাবস্থায় বিক্রিয়ার কেসি এর একক কোনটা হবে আর কি। এটা সাধারণত কেসি এর কোনো একক নেই, বাট জোর জুলুম করে যদি আমরা কি বের করতে চাই তখন কি হয় আর কি দেখি। সো উপরে কি যাবে, উপরে যাবে হচ্ছে এই যে অ্যামোনিয়া স্কোয়ার ডিভাইডেড বাই কী দিচ্ছি, নাইট্রোজেন, তারপরে দিচ্ছি কি 3 মোল হাইড্রোজেন, ঠিক আছে। এটা ঘনমাত্রা হচ্ছে এটা। তো উপরে তাহলে কি পাইলাম, উপরে হইলো মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার, নিচে কি থাকলো মোল মোল পার লিটার। এটা দিয়ে এটা যদি কাইটা দিই আমরা তাহলে কি থাকলো মোল পার লিটার, নিচে স্টিল কিন্তু আছে একটা, এইখানে কিন্তু কিউব, হ্যাঁ এটা ভুল লিখছি, এখানে কিন্তু কি কিউব কিন্তু আর কি কিউব। তাহলে কিউব দিলে তাহলে কি হইলো, কিউব দিলে থাকলো হচ্ছে মোল পার লিটার, এটার উপরে কিন্তু কিউব আকারে আছে, তাহলে একটার সাথে এটা কেটে দিলাম, তাহলে এখানে দুইটা থাকলো বাকি, তাহলে মোল পার লিটার তার উপরে হচ্ছে স্কোয়ার আছে। এবার যদি জিনিসটার উপরে তুলে দেই আমরা তাহলে কি হবে, পার মোল স্কোয়ার আর লিটার স্কোয়ার হবে আর কি এটা। তাহলে পার মোল স্কোয়ার লিটার স্কোয়ার, বুঝছো। তাহলে পার মোল স্কোয়ার কই আছে, লিটার স্কোয়ার কই আছে, এই যে হ্যাঁ মোলের উপরে গিয়ে হচ্ছে এই -2 বসবে আর লিটারের উপরে গিয়ে স্কোয়ারটা বসবে। এটা সমপরিমাণ এত এত এর সাথে মিশ্রণে পিএইচ কত আর কি। এটা একটা ক্ষারীয় বাফারের কথা বলতেছে। এটা আসলে কি বলতেছে, এইটা একটা বেসিক বাফার অথবা ক্ষারীয় বাফারের কথা বলতেছে আর কি এখানে, তাই না। আচ্ছা আসো, এখন তুমি যদি দেখো এই জায়গায় তাহলে পিএইচ কত হবে। ক্ষারীয় বাফারের ক্ষেত্রে পিএইচ হয় না তো কি বের হয়, পিওএইচ বের হয়। ক্ষারীয় বাফারের ক্ষেত্রে কি বের হয়, পিওএইচ বের হয় আর কি, হ্যাঁ সরি পিওএইচ বের হয়, পিওএইচ বের হয়। ওকে, পিওএইচ সমান পিকেবি প্লাস লগ অফ হ্যাঁ এন অফ সল্ট যেটা আছে, তো সেই সল্টের কনসেন্ট্রেশন আর কি। সল্ট আমার কাছে কি আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আছে সল্ট, এটার কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা বেজ আছে এক্সেস অ্যামাউন্টে তার কনসেন্ট্রেশন। তাহলে পিকেবির মান কত, পিকেবির মান অলরেডি দিয়ে দেওয়া আছে 4, তারপরে হচ্ছে লগ, তো লগ উপরে এটার কনসেন্ট্রেশন দেওয়া আছে কত 0.5, এখানেও দেওয়া আছে কত 0.5, দুটো কাটাকাটি করলে 1 হয়, লগ প্লাস লগ 1, লগ 1 হলে তাহলে কি হইলো 4 প্লাস 0, তাহলে পিওএইচ আমরা পাইলাম হচ্ছে 4। তাহলে বলছে কত পিএইচ, তো পিএইচ তাহলে কেমন বের করবা, 14 - 4 করলে 10 হয় আর কি। তাহলে পিএইচ কত হবে, পিএইচ হবে হচ্ছে 10। ভালো প্রশ্ন কিন্তু এটা একটা, হ্যাঁ ওকে। এবার এই প্রশ্নটা দাগাই দিই, তোমাদেরকে একটু সাপোর্ট দিচ্ছি, হ্যাঁ প্রশ্নটা হচ্ছে এরকম আর কি, বি কেয়ারফুল, মানে স্টার দিচ্ছি আর কি আমরা। তো এত এত তাপমাত্রায় এত বিক্রিয়াটা কেসি এর মান এত মোল পার মিটার কিউব হবে, তো কেপি এর মান কত হবে আর কি, তো কেপি এর মান হচ্ছে এত বলছে আর কি। আচ্ছা, এখানে তুমি একটু ক্যালকুলেশনটা একটু হালকা মাত্রাভাবে ঠান্ডা মাথায় করতে হবে আর কি একটু। এখানে আমাদের বলছে কি, আমরা নর্মালি ফর্মুলা জানি কেপি সমান হলো কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, এটা একটা ফর্মুলা আমরা জানি। সো ডেল এন এর মান এখানে কত, ডেল এন এর মানটা হচ্ছে এখানে কত 3 - 2, তাই তো। তাহলে 3 - 2 করলে তাহলে কত হয় 1 হয় আর কি এটা। তো কেপি এর যে মানটা আছে এই মানটা কিন্তু নিউটন পার মিটার স্কোয়ারে আছে, হ্যাঁ যেহেতু প্যাসকেল বলছে আর কি। তাহলে আমরা যদি এটা থাকে তাহলে আমরা আর এর মান নিতে হবে কিন্তু জুল পার মোল পার কেলভিন, এই ইউনিটে নিতে হবে আর কি এটা। তাহলে এইটা যদি আমরা নেই 8.314 আর কেসি এর মান আমরা ধরো যে বের করব, আর এর মানটা তাহলে আমরা কিসে নেব 8.314 এই ইউনিটে নেব। আর এই পাশে আমরা তাহলে কি নিব, এই পাশে তাহলে আমরা এটা কিন্তু এর সাথে স্টিল 10⁻² গুণ অবস্থায় আছে, এটা দেখে নিই একটু। এখানের মান কত আছে 300 আছে হচ্ছে এখানকার মান। এখন তুমি ক্যালকুলেট করে করে দেখো যে তুমি এটাতে অ্যান্সার কত বের করবে আর কি। দেখো তো আমার খালি মুখে যদি আমি ক্যালকুলেট করতে যাই তাহলে কি আসে 8.3 নিলাম শুধুমাত্র ইন্টু 10⁻² ডিভাইডেড বাই 8.3 রাখলাম যেহেতু খালি মুখে ক্যালকুলেট করতেছি, ডিভাইডেড বাই হচ্ছে এত। তাহলে আমি যদি এই দুটো কেটে দিই তাহলে কি থাকতেছে, এই যে 100 আর হচ্ছে 300 ভাগ করলে 1/3 থাকে, আমাদের মান হচ্ছে 0.33। তো 0.33 হচ্ছে অ্যান্সার। আমি দেখতেছি অ্যান্সার এখানে একটা চোখের সামনে একটা অ্যান্সারও আছে, ভালো একটা প্রশ্ন কিন্তু এখানে একটা, বুঝছো। সো ঠান্ডা মাথায় করতে হবে। কেন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ বললাম, কারণ দেখো এই আমরা নর্মালি এই সূত্র দিয়ে যখন ম্যাথ করতাম না তখন আর এর মানটা 0.0821 এটা ধরে নিতাম আর কি, কারণ নর্মালি এটাই থাকতো। বাট এখানে কিন্তু ইনফরমেশনগুলো একটু ঝামেলা আছে, দ্যাটস ওয়াই এই জিনিসটা দরকার আছে আর কি।
বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত? বিশুদ্ধ পানির ঘনমাত্রা আই গেছে, এটা তোমাদের এখন করতে করতে এটা মুখস্থ হয়ে গেছে। এটা কত? 55.55 মোল পার লিটার। এটা কেমনে আসলো? এটা যদি দেখতে চাও এই মুহূর্তে আসলে দেখলেও ক্ষতি নেই, দেখলে বরঞ্চ লাভ আছে। ডাব্লিউ ইন্টু হচ্ছে কত? 1000 ডিভাইড বাই হচ্ছে এম ইন্টু ভি, এটা করলে আমাদের এস বের হবে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, ডাব্লিউ বাই ভি ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে এম, এটা তো করাই যায়। এই যে ভদ্রলোক আছে এটা কিন্তু ভর বাই আয়তন, এটাই তো আমাদের কাছে ডেনসিটি রো। তাহলে ইন্টু কত হলো? 1000 ডিভাইডেড বাই হলো ক্যাপিটাল এম মানে হচ্ছে 18। পানির জন্য এই রো এর মান কত? 1। তাহলে হচ্ছে আলটিমেটলি কত আসতেছে? 1000 বাই 18 ভাগ করলে দেখবা যে কত আসতেছে? 55.55 এইটা আসতেছে। সো অ্যান্সার কিন্তু আমরা দেখাই ফেলছি। ওকে ওকে। পিএইচ সমান 5 অপেক্ষা পিএইচ সমান 2, এটা কত গুণ আসলে অম্লীয়? এটা আমি মনে হয় ক্লাসের মধ্যেই তোমাদের বলছিলাম যে 10 টু দি পাওয়ার যততে নামছে 5 মাইনাস আসলে 2, তাহলে 10 টু দি পাওয়ার 3, তাহলে কত হইলো এটা? তাহলে এটা হচ্ছে 1000 গুণ আর কি, তাই না? 1000। সো এইটা বুঝছো, এটা আমরা ক্লাসের মধ্যে প্রুফ করে 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 দেখাইছিলাম আর কি। এটা বুঝছো, নর্মালি তো কী করতে হয়, কত থেকে কত বেশি গুণ অম্লীয় এটা, তাহলে তুমি কি করবা? উপরের এই মানটা মাইনাস এই মানটা এরকম করে করবা আর কি, বুঝছো? ওকে, পরের দিকে আগে, মৃৎশিল্পে মাটির পিএইচ কত রাখা দরকার আর কি? হ্যাঁ, মাটির পিএইচ রাখা দরকার 6 থেকে 8, ঠিক আছে? 6 থেকে 8, এরকম কিছু মেমোরাইজিং প্রশ্ন আসতে পারে, যে প্রশ্নগুলো যেহেতু এগ্রির সাথে কানেক্টেড, তো কিছু প্রশ্ন আসলে এখানে চলেই আসতে পারে আর কি, বুঝছো? আচ্ছা, এখন যাই, নিম্নের কোনটির মান সর্বদা ঋণাত্মক হয় আর কি? ঋণাত্মক মানে হচ্ছে ডেল এইচের মানটা ঋণাত্মক হয়, কখন হয় আর কি? এটাতে বিক্রিয়া তাপ ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, সংগঠন তাপ ধনাত্মক ঋণাত্মক দুটো হতে পারে মানলাম, দ্রবণ তাপও ধনাত্মক ঋণাত্মক এগুলো কিছু আসতে পারে, কিন্তু সর্বদা ঋণাত্মক হবে হচ্ছে কোনটা জানো? এই যে দহন তাপ যেটা, এটা হচ্ছে সর্বদা ঋণাত্মক হবে। কেন? কারণ কোনো কিছুকে পোড়াবো আর তাপ পাবো না এমনটা আসলে হয় না, পোড়াইলে তাপ পাবো আর কি ওখানে অবশ্যই, বুঝছো? নিম্নের কোনো ঘনমাত্রায় সর্বাধিক বিয়োজন হয় আর কি? এটা একটা ভালো প্রশ্ন, আমি বলবো যে এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল রাখবা তোমরা। এই প্রশ্নটা কেন? এটা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র এখানে কানেক্টেড আর কি আছে। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, ওই সূত্রের মধ্যে কি বলছে? হ্যাঁ, এই যে বিয়োজন মাত্রা সমানুপাতিক 1/√c, এটা আসছিল না? এটা কার? এটা হচ্ছে অসওয়াল্ডের, এটা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এখানে তাহলে কি বলতেছে দেখো, এটা হচ্ছে বিয়োজন মাত্রা, এটা হচ্ছে বিয়োজন মাত্রা, আর এইটা হচ্ছে ঘনমাত্রা, এটা হচ্ছে ঘনমাত্রা আর কি, বুঝছো? তাহলে ঘনমাত্রা যত কমবে আলফার মানটা তত বাড়বে, এটার মানটা তাহলে তত বাড়বে। তাহলে যত কম ঘনমাত্রা হবে বিয়োজন মাত্রা তাহলে কী হবে? তত বেশি হবে। তাহলে ঘনমাত্রা সবচেয়ে কম কোনটা? এখানে 10 টু দি পাওয়ার -5, দ্যাটস ওয়াই এটার ক্ষেত্রে কী হবে? বিয়োজন মাত্রাটা সবচেয়ে বেশি হবে আর কি। ভালো একটা প্রশ্ন, হ্যাঁ, একদম ক্লাসিক প্রশ্ন হচ্ছে এটা, বুঝছো? আচ্ছা, অম্লের ক্ষেত্রে বা অক্সি অ্যাসিডের ক্ষেত্রে তীব্রতার ক্ষেত্রে কোন নির্দেশনাটি আসলে সঠিক? যেটার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সর্বোচ্চ হবে, এটা হচ্ছে তীব্রতা সবচেয়ে বেশি হবে আর কি, খুবই কমন কথা আর কি এটা। তাহলে এটার ক্ষেত্রে দেখতেছি কত? +5, এটার ক্ষেত্রে দেখতেছি কত? এটার ক্ষেত্রে দেখতেছি হচ্ছে +3, এটার জন্য দেখতেছি কত? +1। তবে এটা তো আমি অলরেডি অ্যান্সার মনে পেয়ে গেছি আমরা, সো অলরেডি অ্যান্সার পেয়ে গেছি। সো এই ক্ষেত্রে প্রশ্নগুলোর ক্ষেত্রে যেটা হবে, প্রশ্নের মধ্যে খুব বেশি ট্রিক্স থাকবে না। সো প্রথম 1-2 নম্বর প্রশ্নটা দেখলেই মোটামুটি একটা ধারণা পেয়ে যাবা। বাট যেটা নর্মালি হইতো ঢাবিতে যখন তুমি পরীক্ষা দিতে চাইতে, তখন কিছু প্রশ্নের মধ্যে কিছু ট্রিক্স থাকতো আর কি, হালকা পাতলা। এখানে অতটা হবে না। হ্যাঁ, কোনটি রাসায়নিক বিক্রিয়ায় অটো প্রভাবক হিসেবে কাজ করছে? প্রভাবক তোমাদের সিলেবাসে এখন নাই, সো এটা তোমাদের কাছে একটা এক্সট্রা সিলেবাসের একটা পার্ট কোশ্চেন, বাট যেহেতু বলতেছি যে চলেও আসতে পারে তো কিছু আর কি, ঠিক আছে? সো এই জন্য আর কি দিয়ে রাখা আর কি। অটোপ্রভাবক কোনটা? এই যে এটা হচ্ছে অটোপ্রভাবক হিসেবে কাজ করছে আর কি, বুঝছো? স্বপ্রভাবক বা অটোপ্রভাবক হিসেবে কাজ করে আর কি। ও ভুল বললাম তাই না? সরি, অপ্রভাবক কোনটা? এই যে এটা হচ্ছে অটোপ্রভাবক হিসেবে কাজ করছে আর কি এটা, বুঝছো? যে KMnO4 এর মধ্যে তুমি যদি এটা দিয়ে কাজ করো তাহলে MnO2 যেটা আছে এইটা হচ্ছে তোমার কাছে কি, এখান থেকে Mn2+ তৈরি হয়। Mn2+ তৈরি করলে ওটাই হচ্ছে তোমার ওই বিক্রিয়াটার হারটা বাড়াইতে সহযোগিতা করে আর কি, আবার এরকম, বুঝছো? আর এই যে Na2SO3 এটা হচ্ছে আবিষ্ট প্রভাবক হিসেবে কাজ করে আর কি এটা। আচ্ছা, এবার যদি যাই টিএসপি সারের মধ্যে ফসফরাস এর পরিমাণ আসলে কত? টিএসপি সারের মধ্যে ফসফরাসের পরিমাণ কত?
এটা হচ্ছে কত পার্সেন্ট, 20%, 25% থাকে। সো এটা একটু জাস্ট ম্যাথ করলে বোঝা যাবে। 46% থাকে হচ্ছে নাইট্রোজেন থাকে ইউরিয়া গ্যাসের মধ্যে আর কি। এই দুটো মনে রাখতে পারলেই মোটামুটি হয়ে যাবে, বুঝছো? রক্তের স্বাভাবিক অবস্থায় পিএইচ এর মান কত থাকে আর কি? পিএইচ এর মান থাকে হচ্ছে 7.4 থাকে হচ্ছে রক্তে। এটা খুবই সহজ কথা, বায়োলজিতেও চলে আসতে পারে আবার কেমিস্ট্রিতেও চলে আসতে পারে আর কি, এরকম। তারপরে কি হইলো, এত এর পিএইচ কত আর কি? এটা একটা ভালো প্রশ্ন, এরকম কিছু ক্যালকুলেশন চলে আসতে পারে। সো বি কেয়ারফুল এই জায়গাগুলোর মধ্যে থেকে, বুঝছো? সো এর ক্ষেত্রে কী আছে, যেহেতু ক্ষার তাহলে পিওএইচ বের হবে, তাহলে মাইনাস লগ অফ 10⁻², এটা করলে কত আসবে 2, এটা হচ্ছে পিওএইচ। তাহলে পিএইচ সমান কত হবে, 14 - 2 করলে আসবে হচ্ছে 12, তাহলে কত আসবে 12 হবে আমাদের কাছে অ্যান্সার, বুঝছো? ওকে, পরের দিকে আসি। সোডিয়াম হাইড্রোক্সাইড HCl এর বিক্রিয়ার প্রশমন তাপ কত হবে আর কি? একটা ছোট্ট কথা তোমার একটু বলে রাখি, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে ধরো HCl আমরা যদি কথা চিন্তা করি আর কি, এটাও স্ট্রং এটাও স্ট্রং, দুটো যদি স্ট্রং হয় তখন যেটা হবে সেটা হচ্ছে -57.34 স্ট্রং হয়। বাট যদি তুমি এই জায়গার HCl না দিয়ে HF দাও, এটা কিন্তু ওর তুলনায় একটু উইক আর কি, ঠিক আছে? বাট এর কিন্তু আকার ছোট হলে তাহলে কি হয়, ইলেকট্রন ওখানে যাওয়ার কারণে বিকর্ষণ বাড়তেছে আর কি, না ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, বিকর্ষণ বেশি হয়, তখন কিছুটা কিছু পরিমাণ শক্তি আসলে ইভলভ হয় বা উৎপন্ন হয় আর কি। শক্তি উৎপন্ন হওয়া মানে কি, নেগেটিভ পরিমাণ শক্তি, তো নেগেটিভের সাথে আরেকটা নেগেটিভ যুক্ত হয়, তাহলে শক্তিটা তাহলে কী হবে, বাড়বে। এই মানটা নির্দিষ্ট করে বইয়ের মধ্যে দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে সেই মানটা আর কি, বুঝছো? বাট তুমি যদি এখানে স্ট্রং না দিয়ে আরও যদি উইক অ্যাসিড দিতা, যেমন ধরো CH3COOH, এটা যদি দিতা তখন মানটা কিন্তু আরও অনেক কমে যেত আর কি, এটা বুঝছো? তাহলে এর সাথে উইক অ্যাসিড দিলে মানটা এর তুলনায় কমে যাবে আর কি, যেমন ধরো ইথানোয়িক অ্যাসিড, যেমন ধরো মিথানোয়িক অ্যাসিড, এগুলো দিলে কমবে, বাট HF দিলে হচ্ছে মানটা আবার বেড়ে এইটা হবে আর কি। সো মোটামুটি 3টা মান মনে রাখতে পারলেই হলো, একটা হচ্ছে CH3COOH দিলে কমবে, আর HClটা দিলে এটা হবে, মানে -57.34 হবে আর কি, আর HF দিলে হচ্ছে এটা হবে। ক্লিয়ার কথাটা? ওকে, এবার যদি যাই, নিচের কোন যৌগটি অন্য 3টি হতে একটু পৃথক? হ্যাঁ, একটু পৃথক মানে একটু আলাদা আর কি বলছে। হ্যাঁ, খুবই সহজ প্রশ্ন এটা, বুঝছো? সেটা হলো কোনটা, H2SO4 তো একটা অ্যাসিড মানলাম, H3BO3 বোরিক অ্যাসিড, H2SO3 এটা হচ্ছে তোমার কাছে সালফিউরাস অ্যাসিড, বাট H2CO3 এটা আমি কখনো দেখিনি চোখ দিয়ে, তার মানে এটা পৃথক, বুঝছো? H2CO3 হলে বুঝতাম কার্বনিক অ্যাসিডের কথা বলছে, বাট এটা ভালো প্রশ্ন না আর কি, মোটামুটি খুবই বাজে প্রশ্নগুলোর মধ্যে এটা একটা। বাট পরীক্ষার হলের মধ্যে তোমার দেখবা যে আসলে সামহাও কিছুটা টাইম তোমার নিয়ে নিছে আর কি, সবচেয়ে যতটা একটু এলোমেলো প্রশ্ন তত তোমার বেশি সময় নিয়ে নেবে আর কি তোমার জন্য। সো কোনো প্রশ্নকে এলোমেলো ভেবে, লুথা ভেবে এগুলোকে আসলে বাদ দেওয়ার কোনো দরকার নেই, প্রত্যেকটা প্রশ্নকে ফেস করো আর কি, বুঝতে পারছো? ওকে, এবার যদি আসি, কোন এনজাইম দিয়ে গ্লুকোজ ইথানলে রূপান্তর হয়? কোন এনজাইম দিয়ে গ্লুকোজটা আসলে ইথানলে রূপান্তর হয় আর কি? আচ্ছা, এটার জন্য তাহলে কোনটা লাগে আর কি বলো তো? এটার জন্য কোনটা লাগে? গ্লুকোজটা হচ্ছে ইথানলে রূপান্তর হয়, এটার জন্য লাগে হচ্ছে আমাদের কাছে, হ্যাঁ, এটাতে লাগে হচ্ছে যে জাইমেজ এনজাইম নাকি ডায়াস্টেজ এনজাইম, কোনো একটা নির্দিষ্ট একটা এনজাইম লাগে আর কি আমাদের জন্য, বুঝছো? এটার জন্য লাগবে হচ্ছে আমাদের কাছে জাইমেজ এনজাইম মনে হয় আর কি। এটা যদি একটু ভুল করে থাকি তাহলে একটু কারেক্ট করাই দিবা, এটা মুখস্থ নাই আমার কাছে, বুঝছো? মোস্ট প্রবাবলি আর কি এটা যদি ভুল করে থাকি এটা কারেক্ট করাই দিবা, এটা আই হ্যাভ এ ডাউট অন দ্যাট, বুঝছো? ঠিক আছে, আশা করতেছি, মনে করতেছে জাইমেজ লাগবে। সো আমরা চাইলে একটু সার্চ করে দেখতে পারি, মনে হয় ভুল থেকে বাঁচার জন্য আর কি, কারণ এটা মুখস্থ মান তো আমার কিছু, সেটা হচ্ছে আমি নিজে ভুল করে ফেলতে পারি। কি বললাম যেন আমরা, গ্লুকোজ থেকে, তাই না? গ্লুকোজ টু কি লাগবে যেন আমরা, ইথানল যাচ্ছি আজকে, তাই তো? ইথানল কোন এনজাইমটা লাগবে আর কি? গ্লুকোজ থেকে জাইমেজ এনজাইমটা লাগে। ও ভালো তো, হ্যাঁ, ইথানল কার্বন ডাইঅক্সাইড জাইমেজ এনজাইমটাই লাগে, পারফেক্ট। সো জাইমেজ এনজাইম লাগছে, তার মানে কোনো কনফিউশন নেই। সো এটা হচ্ছে মুখস্থ মানগুলোর ক্ষেত্রে ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, আর তোমরা অলরেডি জানো যে আমার অনেক কিছু মুখস্থতা কম থাকে। প্রাকৃতিক পচন রোধে কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আর কি? এই যে হলুদ হচ্ছে যে এটা নিয়ে কাজ করে, হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, আর প্রাকৃতিকভাবে এটার জন্য কাজ করে আর কি। দেন বালি ও লবণের একত্রে সমাবেশকে বা মিশ্রণটাকে কি বলা হয় আর কি, এরকম। তো মিশ্রণ তো আসলে দুই ধরনের হয়, সমসত্ব হয় অসমসত্ব হয়। চিনি আর পানি যদি তুমি দাও, চিনি প্লাস পানি যদি দাও, একটার সাথে আরেকটা আলাদা করা যাবে না, কোনটা চিনি কোনটা পানি, এটার নাম হচ্ছে সমসত্ব দ্রবণ, এটার নাম হচ্ছে সমসত্ব দ্রবণ।
বাট বালু আর লবণ তুমি যদি একসাথে দিয়ে দাও তখন তাহলে এটার মধ্যে কী হবে আর কি বলো তো? হ্যাঁ, বালু আর লবণ তুমি দিয়ে দাও, তাহলে আলাদা করা যাবে না? কোনটা আলাদা, কোনটা বালু আর কোনটা লবণ? যদি আলাদা করা যায় তাহলে এটা তাহলে কী বলা হবে? অসমসত্ব দ্রবণ বলা হবে আর কি, অসমসত্ব দ্রবণ মিশ্রণ বলা হবে আর কি, দ্রবণ তো না, মিশ্রণ বলা হবে। বুঝছো? সমসত্ব কখন হয়? যখন একটার সাথে আরেকটা এমনভাবে মিশে যায় এখান থেকে আলাদা করা যায় না, তখন সেটাকে বলতেছে সমসত্ব। আর যদি আলাদা করা যায় তাহলে তখন সেটাকে কী বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে অসমসত্ব আর কি। সো ফাইনালি আমরা যেটা করলাম এই মুহূর্তে, আমরা হচ্ছে যে ফার্স্ট পেপারের উপর ভিত্তি করে আমাদের মোট 50টার মতো এমসিকিউ, হ্যাঁ অ্যারাউন্ড হবে, নাম্বারিং যেহেতু করিনি, অ্যারাউন্ড এরকম কিছু আমরা আসলে এমসিকিউ মোটামুটি সলভ করে ফেলছি। এবার তাহলে রসায়ন দ্বিতীয় পত্রের উপরে আমাদের কৃষি গুচ্ছবর্তী পরীক্ষার যে প্রস্তুতি নিচ্ছিলাম আমরা, তো সেটার ক্লাসটা নিব। সো রসায়ন দ্বিতীয় পত্রের এখানে আমাদেরকে খুব সূক্ষ্মভাবে আগাইতে হবে, কারণ অর্গানিকের উপরে আমাদের ভালো একটা নজর দেওয়া লাগবে। তবে আমরা চ্যাপ্টার ওয়াইজ আস্তে 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 করে করে আগায় যাব, যাতে করে আমাদের খুব বেশি প্যারা না লাগে, আমরা যেন বুঝে বুঝে আগাতে পারি আর কি। এরবারে কিন্তু বলে দিয়েছিলাম যে তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু ডিরেক্টলি বলতেছি যে ভার্সিটি স্ট্যান্ডার্ড যে ম্যারাথনটা আছে 22 ঘন্টার, সেই ম্যারাথনটা তোমরা সুন্দরভাবে দেখে নিবা। যে চ্যাপ্টারের জন্য দরকার সময় কম থাকলে শুধু ওইটুকু দেখবে আর কি, ওকে? আদারওয়াইজ শুধু এই এমসিকিউগুলো তোমরা যদি ভালো করে পড়ে পড়ে আগাও ভাইয়ের সাথে সাথে, ইনশাল্লাহ তোমার জন্য সুন্দর একটা সাপোর্ট হবে। এই সাপোর্টে তুমি ভালো একটা এক্সাম দিয়ে আসতে পারবে আর কি। সো তাহলে চলো আমরা এতটুকু আগে সুন্দরভাবে শেষ করে নিই। আমাদের কাছে এইখানে আছে কি আদর্শ গ্যাসের সমীকরণ নিয়ে কথাবার্তা আছে, তার মানে বুঝতে পারতেছি আমরা পরিবেশ রসায়ন থেকে শুরু করছি, তাই না? আসো ভালো করে একটু বুঝে দেখো, কিন্তু আমার কথাগুলা ভালো করে বুঝতে হবে, একসাথে আঁকাবো যেহেতু আমরা, ভালো করে বুঝতে হবে যে আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা। আদর্শ গ্যাসের সমীকরণ তো ভাইয়া, হ্যাঁ এই যতগুলো দেখতেছো না এখানে সবগুলোই আসলে আদর্শ গ্যাসেরই সমীকরণ আর কি, কথা বুঝছো? সো আদর্শ গ্যাসের সমীকরণ আমরা যদি একটু ভেঙে ভেঙে বলে যদি পড়ি এই জায়গাটায়, যে আদর্শ গ্যাসের সমীকরণ কয় ধরনের বলতে পারে। একটা বলতে পারে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণের কথা বলতে পারে আর কি, একটা হচ্ছে অবস্থার সমীকরণ। 2 নম্বর বলতে পারে আদর্শ গ্যাসের গতির সমীকরণ আর কি, বুঝছো? গতির বা গতীয় সমীকরণের কথা বলতে পারে। এটা মানে হচ্ছে পিভি সমান এনআরটি, এটা হচ্ছে অবস্থার সমীকরণ, ওকে? আর গতীয় সমীকরণ কোনটা? পিভি সমান 1/3 এম ক্যাপিটাল এন সি স্কোয়ার, এইটা, বুঝছো? এখন আমাদের কাছে যদি এটা বলে থাকে, সাধারণত আমরা ধরে নিলাম আমাদের কাছে বলছে হচ্ছে এটা অবস্থার সমীকরণের কথা জানতে চাইছে আর কি, বুঝছো কথাটা? আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ গেল। এবার আসলে তাহলে পরের প্রসঙ্গের মধ্যে আমরা যাই, আস্তে আস্তে যাই। এইবার 2 নম্বর যে এমসিকিউটার মধ্যে বলছে যে নিচে উল্লেখিত বায়ু দূষণকারী গ্যাসসমূহের মধ্যে কোনটিকে নীরব ঘাতক বলা হয় আর কি। বি কেয়ারফুল কথাটার সাথে, নীরব ঘাতক এইটা কিন্তু আমাদের কাছে পরিচিত একটা কথা, তাই না? কাকে বলা হয়? কার্বন মনোঅক্সাইডকে বলা হয় নীরব ঘাতক বলা হয় আর কি, এটা মাথায় রাখতে হবে। কাকে বলা হয়? কার্বন মনোঅক্সাইডকে বলা হয় নীরব ঘাতক বলা হয়, ওকে? এর পরের পার্টে আসো, পানিকে জীবাণুমুক্ত করতে কি ব্যবহৃত হয়? পানিকে যদি জীবাণুমুক্ত করতে চাও তাহলে কী ব্যবহার করতে হবে আর কি, এটা কিন্তু আমরা সবাই জানি না। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড যেটা আছে সেটা, এটার নাম কি বলে? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড বলে এটাকে, বুঝছো? এখান থেকে সুন্দর করে কিছু প্রশ্নও আসতে পারে যে এখানে ক্লোরিন যেগুলো আছে সেই ক্লোরিনগুলোর জারণ মান কত। এখানে ক্লোরিন আছে কয়টা? এখানে 2টা। যে 2টা ক্লোরিনের জারণ মান কত, এটা আবার এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। তো হোয়াট ইফ আমি তোমাকে এটা একটু জিজ্ঞাসা করলাম, তোমরা এটা একটু অ্যান্সারটা বলবা তো, যে 2টা ক্লোরিনের জারণ মান কত, এটা একটু কমেন্টের মধ্যে জানাবা, এটা একটু কমেন্টে জানাবা আর কি, ঠিক আছে? পারলে আমি ওই কমেন্টের মধ্যে অ্যান্সার দিয়ে আসবো, ঠিক আছে কথাটা? ওকে, সামনে আগাই আসো। যে 10 মোল গ্যাস এ এবং 30 মোল গ্যাস বি দ্বারা গঠিত মিশ্রণের মোট চাপ যদি 12 হয় তাহলে এ গ্যাসের আংশিক চাপ কত? আচ্ছা, আংশিক চাপের ফর্মুলা কেমনে বের করার জন্য? পি অফ এ সমান হচ্ছে এক্স অফ এ ইন্টু হচ্ছে পি। এক্স অফ এ মানে হচ্ছে মোল ভগ্নাংশ, তাহলে এন অফ এ গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই এন অফ এ প্লাস এন অফ বি, এই দুটা, ঠিক আছে? ওকে, ইন্টু কত? ইন্টু হচ্ছে মোট চাপ হচ্ছে পি। এন অফ এর মানে কি? এন অফ এ মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 10 প্লাস 30 ইন্টু কত? মোট চাপ কত? মোট চাপ হচ্ছে 12, তাহলে কত হইলো? 10 ডিভাইডেড বাই হচ্ছে 40 ইন্টু হচ্ছে 12, ইন্টু হলো 12, তাহলে কত থাকলো? তাহলে হচ্ছে আমাদের কাছে থাকলো হচ্ছে 3, তাহলে পি অফ এ কত? 3 ATM। বোঝা গেল? ভালো কিন্তু প্রশ্নটা আর কি, প্রশ্ন চলে আসতে পারে, ভালো প্রশ্ন। তাহলে 3 ATM হচ্ছে আমাদের কাছে অ্যান্সার, ক্লিয়ার? ওকে, এবার যাই হচ্ছে পরের পার্টে। একই তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটা আর কি। আচ্ছা, আরএমএস বেগের ফর্মুলাটা কি আমাদের জানা আছে? ফর্মুলাটা ছিল সি সমান
3RT ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল এম। এখন তাহলে আমাকে বলো ক্যাপিটাল এম এর সাথে সি এর সম্পর্ক কেমন? ক্যাপিটাল এম যত ছোট হবে সি তত বাড়বে, এই ছিল ঘটনা আর কি। আচ্ছা, তাহলে সঠিক ক্রম বলছে, তাহলে কোনটারটা বেশি? যার এম ছোট তার জন্য হচ্ছে বেগটা বেশি, এটা মাথায় রাখতে হবে আর কি। তাহলে চলো দেখি কী কী আছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন। তাহলে হাইড্রোজেনের ভর কত, নাইট্রোজেনের ভর কত, কার্বন ডাইঅক্সাইডের ভর কত? এটার ভর হচ্ছে 2, এটার ভর হচ্ছে 28, এটার ভর হচ্ছে 44, তাই না? তাহলে এটা সবচেয়ে বেশি, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন ডাইঅক্সাইড। তাহলে কোনটা হবে? তাহলে এটা হচ্ছে 1 নাম্বারটা হবে অ্যান্সারটা আর কি। বুঝছো ঘটনাটা? ওকে। আচ্ছা, এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু বারবার দেখবা যে ঘুরায় পেছায় আসবে। সো একই টাইপের প্রশ্ন কিন্তু আমরা সুন্দরভাবে সলভ করতেছি। যেহেতু এগ্রি স্পেসিফিক বলতেছি, টু বি স্পেসিফিক এগ্রি, দ্যাট ইজ ওয়াই এগ্রির যতগুলো প্রশ্ন ছিল ভাই কিন্তু নিয়ে এসে তোমাকে পড়াচ্ছে আর কি। ভালো কষ্ট হয়েছে এই স্লাইডটাতে কাজ করতে গিয়ে আর কি। হ্যাঁ, তো যেহেতু কষ্ট হয়েছে তাহলে একটা রিকোয়েস্ট করতে পারি, এই ক্লাসটা তোমার একজন বন্ধুর সাথে শেয়ার করবা, পাশাপাশি এই ক্লাসটার মধ্যে সুন্দর একটা কমেন্ট লিখে যাবা যে ভাইয়া ওকে বুঝছো কি, বোঝানো কি প্রবলেম ছিল, এটা সুন্দর করে লিখে যাবে আর কি। হ্যাঁ, আর পাশাপাশি আরেকটা কী করবা, ওই সেটা করে সাবস্ক্রিপশনটা করে দিবা, কারণ নাম্বারটা একটু বাড়লে ভালো, ঠিক আছে? খুশি লাগে এটা। সো কোনটি লুইস অ্যাসিড? লুইস অ্যাসিড মানে কি? যদি তুমি কোথাও দেখো যে কোনো একটা কোথাও পজিটিভ চার্জ আছে সেটা একটা লুইস অ্যাসিড, অথবা যদি কোথাও দেখো যে ইলেকট্রন এর ঘাটতি আছে, ইলেকট্রন এর ঘাটতি আছে, তাহলে এটা হচ্ছে লুইস অ্যাসিড। তো এইটাও লুইস অ্যাসিড হতে পারে, এইটাও লুইস অ্যাসিড হতে পারে, দুটো থাকলেই হবে আর কি। তাহলে পজিটিভ চার্জ আছে কিনা? নাই। তাহলে ইলেকট্রনের ঘাটতি কোথায় আছে? এই যে দেখো অষ্টক অপূর্ণ অবস্থায় আছে হচ্ছে AlCl3, এটা তাহলে কী হবে? লুইস অ্যাসিড। আরও কোনো এক্সাম্পল আছে ভাইয়া? আরও কিছু এক্সাম্পল আমরা লিখে রাখি এখানে। হ্যাঁ, যেমন ধর BF3, BCl3, তারপর ধরো যে H+, Fe3+, এইগুলা পজিটিভ থাকলে তো হইলো, আর এগুলোর মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে আর কি। বুঝছি? ওকে, পরের পার্টে চলো। পানি তারপর অ্যামোনিয়া বিক্রিয়া করছে, বিক্রিয়াতে H2 এর ভূমিকা কী ছিল আর কি। একটু তাহলে দেখি কি হইলো। এখানে ছিল পানি, পানির থেকে এ তৈরি হলো এইটা, তাহলে OH, আর এখান থেকে তাহলে কী ছিল? এখান থেকে তো চেঞ্জ হয়ে সে এইটাতে পরিণত হয়েছে, তাহলে সে কী ছাড়ছে? সে এখান থেকে H+ দান করছে আর কি। H+ সে কী করছে? দান করছে। যে বা যারা H+ দান করে তাকে যেন কী বলে? তাদেরকে হচ্ছে অ্যাসিড বলে আর কি। তাহলে পানির এখানে বৈশিষ্ট্যটা কি? পানি এখানে অ্যাসিড হিসেবে কাজ করছে, তাহলে এটাতে বৈশিষ্ট্যটা কি? ও তাহলে এখানে বেজ হিসেবে কাজ করছে। এর বৈশিষ্ট্যটা কি? এ হচ্ছে কনজুগেটেড বেজ হিসেবে কাজ করছে। এর বৈশিষ্ট্য কি? ও একটা কনজুগেটেড অ্যাসিড হিসেবে কাজ করছে। এই তো ঘটনাটা। তাহলে পানি কি হিসেবে কাজ করছে? পানি এখানে একটা অ্যাসিড হিসেবে কাজ করছে আর কি। বুঝতে পারছো? ওকে ওকে, পরের পার্টের দিকে আমরা একটু আগে চলো দেখি কি বলছে। হ্যাঁ, এটা চেঞ্জ করে নিই কালারটা। একটি 5 লিটার বেলুনকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে নতুন আয়তন কত হবে আর কি। আচ্ছা, ম্যাথ করে আগাইতে হবে আমাদেরকে, তাই না? তাহলে আমরা যদি দেখি এই যে ভি আর টি এর মাঝখানে সম্পর্ক কেমন, সমানুপাতিক। তাহলে V1 ডিভাইডেড বাই V2 সমান T1 ডিভাইডেড বাই T2, এই তো। আচ্ছা, তাহলে নতুন আয়তন বলছে, তাহলে V2 তাহলে কত হবে? V2 সমান তাহলে হবে হচ্ছে T2 ডিভাইডেড বাই T1 ইন্টু V1, এটা। T2 এর মান কত? 50 মানে কত? 273-এর সাথে 50 যোগ করো, তাহলে কত আসে আমাকে একটু বলো। হ্যাঁ, তাহলে সুন্দর করে হচ্ছে 3, 2, তারপরে হচ্ছে 3, তাহলে 3, 2, 3 ডিভাইডেড বাই এইটা কত? 25 মানে হচ্ছে 298 ইন্টু কত? V1 এর মান হচ্ছে 5 লিটার। বুঝছো? তাহলে 5-এর তুলনায় বেশি হবে এটা শিওর আছে, 10 হবে না এটাও বুঝতে পারতেছি, বাট মানটা খুবই ক্লোজ যেহেতু, তার মানে উই উইল নিড ক্যালকুলেটর। সো এটা আমার মনে হয় তুমি ক্যালকুলেটর চাপলেই বের হইতে পারবা যে এটা ক্যালকুলেট করলে যা আসবে এটাই। সো আমি এটা ক্যালকুলেটর চাপলাম না। হ্যাঁ, চাপলে তোমরা একটু কেউ একটা অ্যান্সারটা বলে দিও কিন্তু কত হবে আর কি না। ওকে, পরের পার্টে যাই। পরম শূন্য তাপমাত্রায় নিচের কোনটি সত্যি? পরম শূন্য তাপমাত্রা যেন কাকে বলে? এমন একটা তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা যেমন 0 ডিগ্রি সেলসিয়াস, না সরি, সেটা কি হবে? 0 কেলভিন তাপমাত্রা অথবা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই দুটা তাপমাত্রা হচ্ছে এমন তাপমাত্রা যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 লিটার হয়, মানে 0 হয় আর কি। ঠিক আছে, তাহলে গ্যাসের আয়তন 0 হয় এটা বলতেছে, তাহলে সেটা কোনটা হবে? 1 নাম্বারটা তাহলে সঠিক আর কি। ঠিক আছে, গ্যাসের আয়তন 273 মিলিলিটার হয়, কথা তো মিথ্যা। তারপর গ্যাসের রাসায়নিক ধর্ম পরিবর্তন ঘটে, এগুলো কোনোটাই সত্যি কথা না। ওকে,
জৈব যৌগের উপাদানগুলো হচ্ছে কী কী? কারণ জৈব যৌগ চ্যাপ্টার তাহলে মুভ করে গেছি আমরা। জৈব যৌগ উপাদানগুলো কী কী? জৈব যৌগ মানে যেখানে কার্বন থাকবে তার সাথে হচ্ছে হাইড্রোজেন থাকবে, এটা হচ্ছে হাইড্রোকার্বন। কার্বনের সাথে হাইড্রোজেনের বাইরে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন, ঠিক আছে, সালফার, তারপর হচ্ছে হ্যালোজেন, এগুলো থাকলে তাকে হাইড্রোকার্বনের জাতক বলে আর কি, এটা হচ্ছে হাইড্রোকার্বন বলে। আর এইগুলোরে একত্রে বলা হয় জৈব যৌগ বলা হয়। বোঝা গেল? ওকে ওকে, তাহলে কোনটা হবে অ্যান্সারটা? এই যে এইটা, জৈব যৌগের মধ্যে উপাদানগুলো কোনগুলো আছে, এগুলো হচ্ছে জৈব যৌগের মধ্যে উপাদান আর কি। ওকে, পরের দিকে আসো। কোনটি হেটারোসাইক্লিক যৌগ? হেটারোসাইক্লিক মানে কি? আমি আগে বলছিলাম একটা কথা, হেটারো মানে হচ্ছে বিষম টাইপের, ঠিক আছে, অন্য কিছু কেউ একটা আছে। আচ্ছা একটু তাহলে বোঝাই বলি। এই যে একটু আগে তুমি লিখলা না এখানে, এইটা থাকলে কি হাইড্রোকার্বন বলে না? সো এইগুলোতে থাকলে এদের নামের মধ্যে থাকবে হচ্ছে হোমো থাকবে আর কি এদের সাথে। আর এদের মধ্যে যখন হাইড্রোজেন ব্যতি রেখে অন্য কেউ যখন থাকবে তখন সেটাকে বলবে হচ্ছে হেটারো বলবে আর কি। তাহলে হেটারো মানে কি? হেটারো মানে হচ্ছে অন্য কোনো একটা এলিমেন্ট সেখানে থাকা, হাইড্রোকার্বন এবং হাইড্রোজেনের বাইরে। তাহলে একটু দেখি কেউ আছে কিনা। যেমন নাইট্রোবেনজিন আছে, এটা সাইক্লিক যৌগ বলছে আর কি আবার, বুঝছো? আচ্ছা নাইট্রোবেনজিনের সংখ্যাটা ভালো করে দেখো একটু। এটা হচ্ছে বেনজিন, সাইকেলটা এখানে, নাইট্রো মূলকটা হচ্ছে বাইরে। তাহলে তো হইল না, বলছে সাইক্লিকের মধ্যে হইতে হবে, মানে চক্রের ভিতরে এই নাইট্রোজেনটা থাকলে ভালো হইতো আর কি। ন্যাপথালিন তো কার্বন এবং হাইড্রোজেন। পিরিডিনের সংকেত হচ্ছে কেমন? পিরিডিনের সংকেত হচ্ছে এইটা, এটা হচ্ছে পিরিডিনের সংকেত। তার মানে সাইকেলের ভিতরে নাইট্রোজেন আছে, তার মানে এটাই হবে আমাদের কাছে অ্যান্সারটা আর কি, বুঝছো? যে সাইকেলের ভিতরেই হেটারো অ্যাটমটা আছে। ওকে ওকে, এরপরের দিকে যাই। এস্টারের সাধারণ সংকেত কোনটা? এস্টার মানে কি? এস্টার মানে হচ্ছে এই যে এইটা হচ্ছে এস্টার, ঠিক আছে। এস্টার কেমনে তৈরি হয় জানো তো? এস্টার তৈরি হয় হচ্ছে অ্যাসিড আর অ্যালকোহলকে আদ্র বিশ্লেষণ করলে এস্টার তৈরি হয়। আবার এস্টারকে আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি হয় আর কি, একই কথাই হইলো। আচ্ছা যাই হোক, তো সংকেত তো পাইছো নাকি? RCOOR, তাহলে হচ্ছে 2 নাম্বারটা সঠিক আর কি, বুঝলাম। বাকিগুলোর নামগুলো তো জানোই মনে হয়। এটা হচ্ছে কার্বনিল মানে হচ্ছে কিটোন, এটা হচ্ছে এলডিহাইড, এটা হচ্ছে অ্যাসিড। কোন অ্যাসিড? জৈব অ্যাসিড। গেল, এরপরের পার্টে আসো। CH3CH ডাবল বন্ড CH, এই যে বড় একটা যৌগ আছে একটা, তাই না? এই যৌগটার মধ্যে স্টেরিও আইসোমার কী কী আছে? স্টেরিও আইসোমার ছিল হচ্ছে 2 প্রকার, একটা ছিল হচ্ছে গাঠনিক ছিল, একটা ছিল স্টেরিও আইসোমার ছিল। স্টেরিও আইসোমার আবার 2 ধরনের ছিল, জ্যামিতিক এবং আলোক ছিল, তাই না? আচ্ছা ডাবল বন্ড থাকলে এবং এখানে যদি দুইটা ভিন্ন ভিন্ন গ্রুপ যদি যুক্ত থাকে, ডাবল বন্ড থাকলে এবার যদি দুইটা ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত থাকে তখন তার মধ্যে কি হয়? জ্যামিতিক সমতা দেখা দেয়। তার মানে এখানে একটা হচ্ছে আমাদের কাছে কি পাইলাম? একটা পাইলাম, এর মধ্যে কি আছে? এর মধ্যে জ্যামিতিক সমানতা আছে, এটা বুঝলাম, জ্যামিতিক সমানুতা আছে। আচ্ছা এবার যদি তুমি দেখো কোনো একটা কার্বনে সেখানে যদি কি থাকে, কাইরাল কার্বন থাকে, তাহলে তখন সেখানে কি থাকবে? আবার আলোক সমাণু থাকবে। আচ্ছা তাহলে দেখি এই কার্বনটার কথা চিন্তা করি। এখানে এই যে একটা হাইড্রোজেন, এই পাশে একটা OH, 2টা ভিন্ন গ্রুপ, এইটা একটা, 3টা ভিন্ন গ্রুপ, এই পাশে পুরোটা একটা ভিন্ন গ্রুপ, 4টাই ভিন্ন গ্রুপ আছে। তাহলে এই কার্বনটা হচ্ছে আমাদের কাছে একটা কাইরাল কার্বন আর কি। তার মানে এখানে কি থাকবে? এখানে আবার আলোক সমানুতাও থাকবে। তাহলে সেটা কি হবে? তাহলে 2 ধরনের স্টেরিও আইসোমারিজম আছে আর কি এখানে, বুঝছো? কত ধরনের বলছে? এইটা বলছে 2 ধরনের হবে আর কি এখানে। গেল, মোট কিন্তু বলেনি এটা। গ্লুকোজের আলোক সমাণুর সংখ্যা কতটা আর কি? সো গ্লুকোজের সংকেত যদি আমরা দেখি, গ্লুকোজের সংকেত হচ্ছে এটা 2 3, এই যে 4, এই যে 5, এই যে 6, এটা হচ্ছে আমাদের কাছে গ্লুকোজের সংকেত। এখানে হলো গ্লুকোজের সংকেতটা হচ্ছে আমাদের কাছে এইটা। তো এইখানে কাইরাল কার্বন কয়টা আছে একটু খেয়াল করে দেখো তো। এখানে কাইরাল কার্বন কয়টা আছে? আমি তো দেখতেছি এখানে কাইরাল কার্বন 4টা, তুমিও কি তাই দেখতেছো আমার মতো? হ্যাঁ দেখো তো, এই যে এইটা একটা কাইরাল কার্বন দেখা যায় কিনা, এই যে একটা দেখা যায় 2টা, এই যে একটা দেখা যায় 3টা, এই যে একটা দেখা যায় 4টা। তাহলে আমরা দেখলাম এখানে কাইরাল কার্বনের সংখ্যা হচ্ছে কত? 4। তাহলে মোট আলোক সমাণু তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার n, তার মানে কত হবে? 16। তার মানে হচ্ছে 16টা হচ্ছে এখানকার মধ্যে আমাদের কাছে আলোক সমাণুর সংখ্যা আর কি, বুঝছো? ওকে ওকে, গ্লুকোজের ক্ষেত্রে আবার 32টাও হয়। এগুলো তোমরা ম্যারাথনে যদি দেখো খুব ডিটেলসে বুঝে এগুলো করাইছে আর কি, ঠিক আছে? ওকে আসেন, কোনটি ইলেকট্রোফাইল? আবার কোনটা? যারা হচ্ছে ইলেকট্রন লাভিং
লাভিং গ্রুপ যারা আছে তারা হচ্ছে ইলেকট্রোফাইল, যারা হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায়। তাহলে কারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখা দেবে? ওই যে লুইস অ্যাসিডগুলোর কথা মনে আছে, যেগুলো লুইস অ্যাসিড, যাদের মধ্যে পজিটিভ চার্জ অথবা ইলেকট্রনের ঘাটতি আছে, ওরা সবাই হচ্ছে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে আর কি। তার মানে এক ঢিলে দুই পাখি হয়ে গেল আমাদের, তাই না? এই যে ঘটনাটা ক্লিয়ার না এবার? ওকে, পরের দিকে আসো। নিচের কোনটি নিউক্লিওফাইল? তাহলে নিউক্লিওফাইল, তাহলে এক কথা মনে হয় বুঝতে পারতেছো যে আমরা কোনগুলো হওয়া উচিত? ওই যে লুইস বেসগুলো হওয়া উচিত, যারা কিনা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ দেখাবে। তার মানে এরা হচ্ছে নিউক্লিয়াস লাভিং গ্রুপ, নিউক্লিয়াস লাভিং গ্রুপ, এরা হচ্ছে নিউক্লিওফাইল। এদেরকে কি বলতে পারি? ওই লুইস বেসগুলোর কথা বলতে পারি। হ্যাঁ, লুইস বেসগুলো কারা? নেগেটিভ চার্জ থাকলেই হবে, অথবা যাদের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে তারা। তাহলে কারা? এই যে এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে হচ্ছে পানির মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে, তাহলে পানি এটা তাহলে কি লুইস বেস হিসেবে কাজ করবে আর কি। বুঝতে পারছি? ওকে, এবার যাই হচ্ছে পরেরটা, সবচেয়ে বেশি স্থায়ী কার্বোক্যাটায়ন নিচের কোনটি আর কি। আচ্ছা, এবার আমরা এগ্রিকালচারের পরীক্ষার সময় আমি কি করতেছি, অর্গানিক একটু ভালো ফোকাস দিয়ে আগাচ্ছি। কেন? কারণ এবারের প্রশ্নটা করতেছে সে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি, হ্যাঁ। তাহলে এখানকার ওদের প্রশ্নের মধ্যে একটা ব্যাপার থাকে কি, ওরা অর্গানিকের মধ্যে ভালো একটা ফোকাস দেয়। সো দ্যাটস ভাইও আসলে ওই ফোকাসটা দিয়ে আগাচ্ছে আর কি, বুঝছো? এরকম। সো সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন কোনটা? তো কার্বোক্যাটায়ন মানে কি? কার্বনের উপরে পজিটিভ চার্জ, ঠিক আছে? পজিটিভ চার্জ মানে কি? কার্বনের আরও 3টা হাত এখানে খালি আছে, তার মানে কার্বনের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? এখানে 6টা ইলেকট্রন আছে। 3 হাতে 3টা বন্ধন মানে 6টা ইলেকট্রন আছে আর কি। তাহলে যদি আমরা এখানের মধ্যে এইচ দিই, যদি 3টাই এইচ দিই, তাহলে তো ভাই 6টা ইলেকট্রন আছে, সমস্যা নেই। বাট 3টা এইচের জায়গায় যদি একটা আর দাও, তাহলে আর কি করে? ইলেকট্রন দেয়, তাহলে একটু ইলেকট্রন বাড়লো। 2টা আর দিলা, তাহলে কি হবে? আরেকটু ইলেকট্রন বাড়বে। 3টার যদি আর দাও, তাহলে আরও ইলেকট্রন বাড়বে। যত বেশি আর দিবা তত কার্বনের উপরে ইলেকট্রনের পরিমাণ বাড়বে, তার মানে অষ্টক পূর্ণর দিকে যাবে। তো তত বেশি তাহলে কী হবে? স্থায়িত্ব হবে। তাহলে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কি হয়? আর বাড়লে স্থায়িত্ব বাড়ে, আর বাড়লে স্থায়িত্ব বাড়ে, আর বাড়লে স্থায়িত্ব বাড়ে। তাহলে সেটা কোথায় আছে দেখি একটু। এই যে আর বাড়ছে, তিনটা আর আছে এখানে আর কি। হ্যাঁ, CH3গুলো হচ্ছে অ্যালকাইলমূলক, আর মিথাইলমূলকটা। বেনজিন বলয়ে 2টি প্রতিস্থাপক যুক্ত থাকলে কয়টি সমাণু পাওয়া সম্ভব আর কি। দেখি একটু কি হয় ঘটনাটা, পারি কি আমরা? পারি না। এই হচ্ছে বেনজিন বলয়, এখানে আমরা দিলাম একটা প্রতিস্থাপক, এখানে একটা দিলাম 2টা প্রতিস্থাপক। ওদেরকে একভাবে লিখছি, এই যে একভাবে লিখলাম। এবার দেখি অন্যভাবে লেখা যায় কি না, একটু লেখা যায় কিনা। এই যে এক্স দিছি, এখানে এই যে ওয়াই দিছি, লেখা গেল। তাহলে 2ভাবে লিখলাম। তারপর আবার কিভাবে লেখা যায় কিনা দেখি। এই যে দিলাম বেনজিন, এখানে দিলাম একটা এক্স, এখানে দিলাম একটা ওয়াই। অন্যভাবে লিখতে কিন্তু আর পারবো না, বুঝছো? তাহলে 3টাভাবেই লেখা পসিবল, ঠিক আছে? এটা তোমাদের সিলেবাসের একটু বাইরের পার্ট এটা, বাট তবুও আমরা ক্লাসের মধ্যে এটা করাইছিলাম আবার, এতটুকু পড়লেই হবে এটার জন্য, বুঝছো? ওকে। নিম্নের কোন যৌগটি জ্যামিতিক সাম্যতা প্রদর্শন করে? জ্যামিতিক সাম্যতা প্রদর্শন একটু কিন্তু বলে আসছিলাম, কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, তার হাতে দুই পাশে 2টা ভিন্ন গ্রুপ থাকতে হবে আর কি। এটা হবে না, দেখো 2টা এক গ্রুপ আছে, হবে না। তারপরে এখানে কি হবে না, কারণ 2টা এক গ্রুপ আছে। এখানেও হবে না, তো হবে না। বাট এইখানে দেখো একটা HCl, তারপরে 2টা ভিন্ন ভিন্ন গ্রুপ আছে আর কি। তার মানে এইটা হবে আমাদের কাছে অ্যান্সার, তাই না? তার মানে এইটা হবে আমাদের কাছে অ্যান্সার আর কি, বুঝছো? সো 2টা যদি এক পাশে থাকে তাহলে তখন সিস বলে, 2টা যদি ডিফারেন্ট পাশে থাকে তখন সেটাকে ট্রান্স বলে আর কি। গেল। কোন যৌগটি অধিক অম্লীয়? হ্যাঁ, আমি অম্লের ক্ষেত্রে যদি তোমাকে বলি একটু, হ্যাঁ, মাথায় রাখবা অ্যালকাইনগুলো অম্লীয়। বাট অ্যালকাইন কোনটা? যাদের প্রান্তীয় কার্বনে ট্রিপল বন্ড আছে, অ্যালকাইন 1 এই জন্য বলে আর কি। যাদের প্রান্তীয় কার্বনে ট্রিপল বন্ড আছে তারাই কি তোমার অম্লীয় আর কি। তাহলে এবার বলো তো কোনটা হবে? এই যে অ্যালকাইন তো এখানে একটাই আছে আমি দেখতেছি। সো এটার প্রথম কার্বনের মধ্যে আবার ট্রিপল বন্ডও আছে, তাহলে ওটা কী হবে আমার কাছে? অম্লধর্মী হবে আর কি। আচ্ছা, গেল। ওজোনালাইসিস বিক্রিয়ায় কোন একটা অ্যালকিন থেকে প্রোপানল এবং প্রোপানন পাওয়া গেছে, তাহলে ওই অ্যালকিনটার নাম কি? আচ্ছা, বুঝলাম। কি প্রোডাক্ট পাইছিলা? ধরলাম আমি আবুল নামের একটা অ্যালকিনের সাথে ওজনীকরণ করছি, কইরা আমি 2টা প্রোডাক্ট পাইছি। একটা পাইছি হচ্ছে প্রোপানেল পাইছি, একটা পাইছি আমি প্রোপানেল মানে C2H7 তারপর CHO, এই তো প্রোপানেল। আচ্ছা, আরেকটা কি পাইছি? প্রোপানোন পাইছি। আরেকটা পাইছি হচ্ছে প্রোপানোন পাইছি আর কি। তো প্রোপানোন মানে কি? প্রোপানোন মানে হচ্ছে এইরকম একটা অবস্থা আর কি, তাই না? ওকে, তখন যখন তোমার কাছে 2টা ডিফারেন্ট প্রোডাক্ট দেওয়া থাকবে, তো তুমি কি করবা? ওই 2টা প্রোডাক্টের মধ্যে থেকে অক্সিজেনগুলোরে ধরবা, অক্সিজেনগুলোরে এখান থেকে সুন্দরভাবে সরাই দিবা।
সরাই দিয়ে ডাবল বন্ড বসাই দিলা। তাহলে এখানে কি থাকলো আমাদের কাছে C2H7, তার সাথে এখানে থাকতেছে H, এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে 2টা CH3 থাকতেছে আর কি। কয়টা CH3 থাকতেছে? 2টা CH3 থাকতেছে। এই হচ্ছে সংকেতটা, এটাই হচ্ছে সেই আবুল হচ্ছে এটা, বুঝছো? এখন তুমি দেখো তো সংকেতটা মিলে কিনা। এই পাশে কার্বনের মধ্যে 3টা কার্বন আছে এক পাশে, আরেক পাশে 3টা কার্বন আছে এরকম। তাহলে দেখো CH3 থাকলে কিন্তু হবে না, তাই না? থাকলে তাহলে কি CH আছে, এই পাশে দেখো CH2 CH3 এখানে আছে, এখানে C আছে, তারপর 2টা CH3 আছে, C আছে 2টা CH3 আছে। তার মানে আমাদের সাথে 1 নাম্বারটা মিলে যাচ্ছে আর কি সব কিছুর সাথে, বুঝছো? তাহলে কী করতে হবে? প্রোডাক্ট দুটো লিখে অক্সিজেন দুটো মুখোমুখি বসায় অক্সিজেনগুলো মুছে দিলে যেটা হয় সেটা হচ্ছে তোমার কাছে কি ওই বিক্রিয়কটা আর কি। ওকে, এরকম মধ্যে সাস্টে ওই টাইপের প্রশ্নগুলো বেশি আসে আর কি। এখানে CH3 CH2 এত সাথে ড্রাই ইথার দিয়ে বিক্রিয়া করছে, সবচেয়ে সহজ বিক্রিয়া হচ্ছে এটা, তাই না? দেখো এখানের মধ্যে কি আছে, 3 কার্বনের একটা অ্যালকাইল হ্যালাইড আছে, সোডিয়াম ডিসো, এটা হচ্ছে একটা উডস বিক্রিয়া। অ্যান্ড উডস বিক্রিয়া আমরা কি জানি, যত কার্বনের অ্যালকাইল হ্যালাইড থাকে তার ডাবল কার্বন বিশিষ্ট অ্যালকেন হয় আর কি, তাই তো? তাহলে 3 কার্বনের আছে, তার মানে কি এটা 6 কার্বনের একটা অ্যালকেন। 6 কার্বনের অ্যালকেনের নাম কি? নাম হচ্ছে হেক্সেন, হচ্ছে এর নাম কি নাম? হেক্সেন, বুঝছি? ওকে, ক্লিমেনসন বিজারণে বেনজালডিহাইড হতে নিচের কোনটি উৎপন্ন হয়? হ্যাঁ, বেনজালডিহাইড মানে কি? বেনজালডিহাইড মানে হচ্ছে এইটা হচ্ছে বেনজালডিহাইড। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া মানে কি হবে? জিঙ্কের সাথে অ্যামালগাম দিবা, তার সাথে হচ্ছে গাঢ় HCl দিবা মনে হয়, তাই না? গাঢ় HCl দিবা, দিলে কি হয়, এই যে এখানকার যে CO মূলকটা আছে ওই CO মূলকটা চেঞ্জ হয়, ওই CO মূলকটা CH2 মূলকে চেঞ্জ হয় আর কি। CO মূলকটা CH2 মূলকে চেঞ্জ হয়, ঠিক আছে? তার নাম কি হলো? তাহলে টলুইন উৎপন্ন হলো। কি নাম হলো? টলুইন। C নাম্বারটা হচ্ছে টলুইন উৎপন্ন হবে। বুঝছি কি বুঝি নাই? বুঝছি। একটি জৈব যৌগে নাইট্রোজেন শনাক্তকরণের পরীক্ষাটার নাম কি? এটা হচ্ছে অনেক আগের সিলেবাসের পার্ট, বাট মনে রাখতে পারা হবে যে আমরা যে ওই হেটারো অ্যাটমগুলো দেখলাম না, যে আমাদের জৈব যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের বাইরেও যদি অন্য কোনো অ্যাটম থাকে, তাকে তুমি যদি এবার ডিটারমাইন করতে চাও যে ওরা কোন অ্যাটমটা যুক্ত আছে, তাহলে বের করার জন্য যে পরীক্ষাটা করতে হয় তার নাম হচ্ছে লেসাইন পরীক্ষা। হোয়াট আই হ্যাভ সেড, লেসাইন পরীক্ষার মাধ্যমে জৈব যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের বাইরে অন্য কোনো এলিমেন্ট থাকলে সেটাকে খুঁজে বের করা যায় আর কি। কী বলা হয় তাকে? লেসাইন পরীক্ষা বলে। কি বলা হয়? লেসাইন পরীক্ষা বলে। গট ইট? পরের দিকে আসো। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কি উৎপন্ন হয় আর কি। এই জায়গায় কি হয়, তুমি একটা অ্যামাইড নিবা, তুমি একটা এরকম একটা অ্যামাইড নিবা, দিলা, এইরকম একটা অ্যামাইড দিলা, দেওয়ার পরে তুমি তার সাথে কি দিবা? ব্রোমিনের বিক্রিয়া দিবা, তার সাথে কি দিবা? পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিবা। এই হচ্ছে অবস্থাটা। তাহলে এই পার্টটুকু কার্বন ডাইঅক্সাইড আকারে বের হবে, সোডিয়াম এর সাথে সোডিয়াম কার্বনেট তৈরি করবে ওই পার্টটা। বাকি থাকলো কি? আর থাকলো NH2 থাকলো, আর এর সাথে NH2 যুক্ত হয়ে একটা প্রাইমারি অ্যামিন তৈরি করবে আর কি। তারপরে কি হবে? সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম না তো, এখানে আমরা কি দিচ্ছি? পটাশিয়াম দিছিলাম মনে হয়, তাই না? আচ্ছা, পটাশিয়াম না জায়গায় সোডিয়াম দিলাম, তাহলে মুছতে হইল না আর কি। সোডিয়াম হাইড্রোক্সাইড ওটা মাধ্যম হিসেবে কাজ করে, তো সোডিয়াম ব্রোমাইড দিলাম, উৎপন্ন হবে, সাথে পানিও উৎপন্ন করবে। তাহলে মেইন প্রোডাক্ট কোনটা উৎপন্ন করবে? এখানে প্রাইমারি এমিনটা উৎপন্ন করবে আর কি। কোনটা উৎপন্ন করবে? প্রাইমারি এমিনটা উৎপন্ন করবে। বুঝতে পারছি না? ওকে, নিচের কোন যৌগটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে অদক্ষেপ তৈরি করে? আচ্ছা, খুব মজার প্রশ্নটা, কিন্তু আমার কাছে ভালো লাগছে যে এটা যে খেয়াল করে দেখো, আমাদের কাছে কি আছে? RCHO, এটা হচ্ছে এলডিহাইড। হ্যাঁ, আবার আমাদের কাছে আছে হচ্ছে RCOR, এটা একটা আছে আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এলডিহাইড, এটা হচ্ছে আমাদের কাছে এলডিহাইড, ঠিক আছে? এলডিহাইড, ওকে। আর এটা হচ্ছে আমাদের কাছে কি? কিটোন, এটা হচ্ছে আমাদের কাছে কিটোন। এখন তোমাকে আমি একটা সহজ জিনিস বলে দিই, এখান থেকে পরীক্ষার প্রশ্নও আসতে পারে আর কি, বুঝছো? আচ্ছা, তুমি কি করলা? এই দুইজনের মধ্যেই ডিএনপি দিলা, তুমি দুজনের মধ্যে কি দিলা? ডিএনপি, 2 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তাহলে এই জায়গায় দুইজনই এই জায়গায় বিক্রিয়াটা দিবে অ্যান্ড বর্ণ প্রদর্শন করবে আর কি। তার মানে এটা শনাক্তকরণে কাজ করবে। বাট তুমি যদি এই জায়গার মধ্যে 1 নম্বরে টলেন বিকারক যদি দাও, টলেন রিয়েজেন্ট বা টলেন বিকারক যদি তুমি দাও, টলেন রিয়েজেন্ট অথবা টলেন বিকারক তুমি যদি দাও, এটা অথবা, ঠিক আছে, এটা বলছে অথবা তুমি যদি এখানে ফেলিং দ্রবণ যদি দাও, তুমি যদি এখানে ফেলিং দ্রবণ বা ফেলিং যদি দাও, তুমি যদি ফেলিং দ্রবণ যদি দাও, ফেলিং দ্রবণ বা ফেলিং সলিউশন যদি দাও,
তখন শুধুমাত্র এখানে এলডিহাইডটা বিক্রিয়া করবে, কিটোন বিক্রিয়া করবে না আর কি। তাহলে এটা দিয়ে শনাক্ত করা যায়, এটা দিয়ে পৃথক করে দেওয়া যায় আর কি, যে কোনটা এলডিহাইড আর কোনটা কিটোন। এটা বলছে কোন যৌগটি ফেরিং দ্রবণের সাথে বিক্রিয়া করে, তাহলে কোনটা হবে, এলডিহাইড যেটা হবে সেটা দিবে। তাহলে এলডিহাইড কোনটা আছে আমাদের কাছে, এই যে 1 নম্বরটা হচ্ছে এলডিহাইড। আমি একটু এটাকে ডিটেলসে বললাম কেন, কারণ এই প্রশ্ন চলে আসতে পারে তাই, বুঝছো? ওকে, এবার যাই, কোন যৌগটি এলিফ্যাটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্মই প্রদর্শন করে। এখন তাহলে দেখো দেখো প্রশ্নগুলো এমন হয়ে গেছে না, যদি প্র্যাকটিস করতে করতে তার মুখস্থ হয়ে যাবে দেখবে আর কি। আমি কিন্তু একটা উদ্দীপক, মানে তুমি দেখছো কিনা জানি না, আমি কিন্তু এই পাশে কী দেওয়া আছে অপশন এটা বুঝতেছি না, প্রশ্ন দেখেই বুঝে যাচ্ছে যে ঘটনা কী ঘটতেছে এখানে, ঠিক আছে? তো তোমাদের একটু ভালোভাবে প্রশ্ন ব্যাংক পড়তে হবে, তাহলে তুমি দেখবা তুমি সুন্দরভাবে ধরতে পারতেছো। সো এই একটা পার্ট আছে, এই একটা পার্ট আছে, দুইটা পার্ট। সো এই পার্টটার নাম হচ্ছে এলিফ্যাটিক পার্ট, এই পার্টটা হচ্ছে অ্যারোমেটিক পার্ট। তার মানে এটার নাম কি, টলুইনের মধ্যে এই ঘটনাটা ঘটে। কোথায় ঘটে এটা, টলুইনের মধ্যে এই ঘটনাটা ঘটে আর কি, ঠিক আছে? আসেন এবার, কার্বিল এমিন গঠন করে কোন যৌগটি আর কি, কার্বিল এমিন গঠন করে। কার্বিল এমিন গঠন করে কি, তুমি যদি প্রাইমারি এমিনটা নাও, প্রাইমারি এমিনের সাথে তুমি যদি ক্লোরোফর্মের বিক্রিয়াটা দাও, ক্লোরোফর্মের বিক্রিয়া দাও ইন প্রেজেন্স অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি কাজটা করো, তখন কি হবে, এখান থেকে RNC তৈরি হবে, অর্থাৎ কার্বিল এমিন তৈরি হতেছে হচ্ছে এখান থেকে আর কি, বুঝছো? সো এটা হচ্ছে পচা মাছটে আষ্টে গন্ধ, এরকম টাইপের গন্ধ পাওয়া যায় কার্বিল এমিন পরীক্ষা এটা। সো এইটা কে করে এই কাজটা, প্রাইমারি এমিন যেটা আছে সেটা করে, অথবা এনিলিন যেটা হয় সেটাও করে আর কি। তো দুটাই কাজটা করে, এটাও করে, অথবা এখানে কে করে এই বিক্রিয়াটা এই এনিলিনটাও এই বিক্রিয়াটা দেয়। তার মানে এটাও অ্যান্সার হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে আর কি। সো আমাদের কাছে অপশনে দুইটা আছে এখানে আপাতত, সো আমি আসলে দুইটাই দেখাবো, হ্যাঁ। বাট এখানে কোনো একটা নির্দিষ্ট হয়তো তারা জায়গাতে অ্যান্সার করতে চাইছে, বাট বহুত আসলে অ্যান্সারই হবে আর কি এই জায়গাটার মধ্যে, বুঝছো? তবে কার্বন পরীক্ষা দিয়ে আবার যেমন আমরা প্রাইমারি এমিন বা এনিলিন দূরে শনাক্ত করতে পারি, উল্টো দিকে আবার আরেকটা ঘটনাও হয়, এটার মধ্যে আমরা চাইলে ক্লোরোফর্মটা শনাক্ত করতে পারি আর কি, বুঝছো? একদিকে 3 পাখির মতো এখানে প্রশ্নটা গেল। যখন COOH গ্রুপকে বেনজিন চক্রে প্রতিস্থাপক হিসেবে যুক্ত হয়, তখন সেটা আগত গ্রুপকে কোথায় নির্দেশ করে? আচ্ছা, আমাদের কাছে দুই ধরনের নির্দেশক আছে, একটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, আর একটা আছে হচ্ছে মেটা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক কোনগুলা, এই যে NH2, তারপরে হচ্ছে CH3, তারপরে হলো OH, এগুলো হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। মেটা নির্দেশক কোনগুলা, যেমন ধরো CHO, COOH, তারপরে হচ্ছে NO2, SO3H, তারপর C�BN, এরা হচ্ছে তোমার কাছে কি, এরা হচ্ছে তোমার কাছে হচ্ছে মেটা নির্দেশক। সো অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক কিন্তু তোমার মুখস্থ করতেই হবে, কারণ ভাই এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই আসবে, মোটামুটি শিওর থাকো আর কি। তার মানে এখানে COOH আছে, তাহলে কী নির্দেশ করবে, মেটা নির্দেশক, মানে নতুন কেউ যখন আসবে তখন তাকে মেটা পজিশনে বসতে বলবে আর কি। তাহলে কোথায় নির্দেশ করবে, মেটা পজিশনে নির্দেশ করবে। তো এটা মনে রাখার সুবিধা কী করতে পারো, যে ডাবল বন্ড যে সকল কার্যকরী মূলকের মধ্যে আছে, তাহলে ওইটাই মনে হয় আমাদের কাছে কি, তাহলে ওইটাই মনে হয় আমাদের কাছে হচ্ছে মেটা। আর যদি একক বন্ধনগুলো থাকে, দেখো NH2, CH3, OH, এগুলো একক বন্ধন আছে আর কি। সহজ করে মনে রাখতে চাইলে এভাবে মনে রাখবা যে ওইখানে তাহলে কী হবে, অর্থপ্যারা নির্দেশক হবে, বুঝছো? বুঝছি। পরের পাঠের দিকে যাই, কোনটির ক্ষারকত্ব বেশি, তাহলে এখানে কি কি দিচ্ছে, এখানে হচ্ছে অ্যামিনের ক্ষেত্রে বলতেছে ঘটনাটা। সো কার ক্ষেত্রে বলতেছে, অ্যামিনের ক্ষেত্রে বলতেছে। অ্যামিন মানে কি কি আছে, এই যে অ্যামোনিয়া আছে, তারপরে হচ্ছে আমাদের কাছে হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন আছে। 1 ডিগ্রি অ্যামিন মানে হচ্ছে, আচ্ছা আমি এভাবে একটু সংক্ষেপেও লিখে দিই, হ্যাঁ। 2 ডিগ্রি অ্যামিন আছে, 3 ডিগ্রি অ্যামিন আছে, এনিলিন আছে আর কি। এই হচ্ছে সবগুলো আমাদের কাছে আছে। তখন আমরা কীভাবে বলবো এদের ক্ষারকত্ব কোথায় বেশি না বেশি, 213, এভাবে মনে রাখবা, 213, ঠিক আছে। তারপরে হচ্ছে কোনটা, তারপরে হলো অ্যামোনিয়া, তারপরে হলো অ্যানিলিন, এইরকম একটা সিকোয়েন্সে যাবে আর কি। এইভাবে একটু মনে রাখবা কথাটা, বুঝছো? 213 মানে কি, 213 মানে হচ্ছে 2 মানে হচ্ছে কি সেকেন্ডারি অ্যামিনটা সবচেয়ে বেশি ক্ষারকত্ব, তারপর 1 ডিগ্রি, তারপর হচ্ছে কি 3 ডিগ্রি আর কি। তাহলে 213 বলছে যেহেতু, তাহলে আমাদের সবগুলোর সংকেত লিখি। অ্যামোনিয়া আর এনিলিন তো পাইছি, সমস্যা নেই। মিথাইল অ্যামিন যেটা, মিথাইল অ্যামিন, এটা হচ্ছে মিথাইল অ্যামিন। ডাইমিথাইল অ্যামিন এটা কেমন, CH3NH, তারপরে হচ্ছে CH3, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি আর এটা হচ্ছে 1 ডিগ্রি, বুঝছো? এবার তাহলে বলো সবচেয়ে বেশি ক্ষারকত্ব তাহলে কোনটা হবে, যেটা 2 ডিগ্রি আছে ওইটা হবে আর কি। এই যে ভাই তো বলছে 213 নম্বরের কথা, সেটার কথা, ভাইয়ের কথা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? পরীক্ষার হলে যেন তুমি ভালো করতে পারো আর কি। এরকম। এরপরের দিকে আসো,
অ্যালকিনে কার্বন কার্বন বন্ধনের দৈর্ঘ্য কত? অ্যালকিনে বলছে, তাহলে কার্বন কার্বনের বন্ধনের দৈর্ঘ্যটাতে দরকার, একটু বলি তোমারে আসো। যদি তুমি সেটা অ্যালকেন নাও, যদি তুমি সেটা অ্যালকেন নাও, তুমি যদি সেটা অ্যালকিন নাও, তুমি যদি সেটা অ্যালকাইন নাও, তো সবগুলোটা একবারে বলে দিই। তারপরে হচ্ছে কি, তুমি যদি সেটা বেনজিন নাও, সবগুলো কিন্তু একবারে বলে দিচ্ছি, খেয়াল করো। অ্যালকেন হইলে 154, ঠিক আছে, 0.154, দাঁড়ো, 0.154 ন্যানোমিটার, বুঝছো? অ্যালকিন হলে সেটা কত? 0.134 ন্যানোমিটার। অ্যালকাইন হলে সেটা কত? 0.121 ন্যানোমিটার। বেনজিন হলে সেটা কত? সেটা হচ্ছে 0.139 ন্যানোমিটার। কারণ বেনজিনের মধ্যে কিন্তু কি আছে? রেজোনেন্স আছে, তাই। তাহলে কোনটা অ্যান্সার হবে? কার্বন কার্বন দ্বিবন্ধনের দৈর্ঘ্যটা 0.134, এইটা হবে অ্যান্সারটা আর কি, বুঝছো? ওকে, এবার যাই, নিম্নের কোন অ্যালকাইল হ্যালাইডটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া SN1 বিক্রিয়ার কৌশল অনুসরণ করে? আচ্ছা, আমাদের কাছে ঘটনা হচ্ছে কি, আমাদের কাছে ঘটনা হলো কি, SN1 SN2 তো আমরা খুব ডিটেলসে পড়াইছি ক্লাসে, তো আমরা এখানে ছোটো করে বলে দিই, SN1 আর কি আছে, SN2 আছে আর কি। আচ্ছা, SN1 এর ক্ষেত্রে কি, যত ডিগ্রি বেশি, তার মানে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে RX, এটা হচ্ছে SN1 এর ক্ষেত্রে। যত ডিগ্রি কম তত হচ্ছে SN2, যত ডিগ্রি কম তত হচ্ছে SN2, এভাবে মনে রাখো একটু আর কি, হ্যাঁ। আচ্ছা, আর এটার মধ্যে ধাপ কয়টা আছে? এখানকার মধ্যে ধাপ হচ্ছে 2টা, এখানে ধাপ কয়টা? ধাপ হচ্ছে 1টা। সো মোটামুটি এই প্রশ্নগুলো ঘুরায় পেঁচায় আমি এখান থেকে আসতে দেখি। তো তার মধ্যে আবার শুধুমাত্র এই ডিগ্রির ব্যাপারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক আসে, সেদিকে একটু নজর রাখতে হবে। তাহলে এবার বলো, SN1 আছে, তাহলে 3 ডিগ্রিটারে কি সবচেয়ে বেশি কাজ করবে? 3 ডিগ্রি তাহলে কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে আর কি। এই দেখো 3টা অ্যালকাইল মূলক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে কি SN1 দিবে হচ্ছে এটা, 3টা অ্যালকাইল মূলক যেটাতে আছে সেটা, বুঝছো? ওকে, নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কোন যৌগটি নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে আর কি। আচ্ছা, আমি তোমার একটু কিছু কথা বলবো, কথাগুলো তোমার খুব মনোযোগ সহকারে বোঝা লাগবে আর কি। তুমি এইটার সংকেতটা একটু আগে দেখলা, 1 ডিগ্রি এমিন, তুমি এইটাকে চেনো, এটা হচ্ছে 2 ডিগ্রি এমিন, তুমি এইটারে চেনো, তাই না? তুমি হচ্ছে এইখানে চেনো, এটা হচ্ছে 3 ডিগ্রি এমিন, এটা হচ্ছে 3 ডিগ্রি এমিন। তাহলে এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এমিনকে তুমি যদি পার্থক্য করতে চাও বা শনাক্ত করতে চাও আর কি, তখন তুমি কেমনে করবা? তুমি করবা হচ্ছে এখানকার মধ্যে নাইট্রাস অ্যাসিড দিবা। কি দিবা? HNO2, নাইট্রাস অ্যাসিড দিবা। কি দিবা? নাইট্রাস অ্যাসিড দিবা, নাইট্রাস অ্যাসিড দিবা আর কি, বুঝছো? তাহলে নাইট্রাস অ্যাসিড দিলে যদি সেটা 1 ডিগ্রি অ্যামিন হয়, তখন এইখানে অ্যালকোহল পাওয়া যাবে, পাশাপাশি এখান থেকে নাইট্রোজেন গ্যাস পাওয়া যাবে। 2 ডিগ্রি অ্যাসিড হলে এনে কি পাওয়া যাবে? 2 ডিগ্রি যদি হয়, 2 ডিগ্রি যদি অ্যামিন হয়, তখন এখানে কি পাওয়া যাবে? নাইট্রোসো যৌগ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? নাইট্রোসো যৌগ পাওয়া যাবে, ঠিক আছে। 3 ডিগ্রি হলে একটা দ্রবীভূত লবণ পাওয়া যাবে আর কি, 3 ডিগ্রি হলে এখানে একটা লবণ পাওয়া যাবে। যাই হোক, তাহলে নাইট্রোজেন গ্যাসটা তাহলে পাবা কোথায়? পাবো হচ্ছে 1 ডিগ্রি এমিনের ক্ষেত্রে। তাহলে খুঁজে রাখো 1 ডিগ্রি এমিন কোথায় আছে, এই যে একটা আর আছে, একটা NH2 আছে আর কি, এটা হচ্ছে কি আমাদের কাছে 1 ডিগ্রি এমিন, বুঝছি? ওকে, পরের দিকে আসি, কি বলছে এখানে, কোন যৌগ আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না? আচ্ছা, আয়োডোফর্ম বিক্রিয়াটা দেয় কে কে, এর আগে দেখো। বিক্রিয়া, হ্যাঁ, যারা বিক্রিয়াটি দেয়, এরা কারা? এরা হচ্ছে 1 নাম্বার হচ্ছে যাদের মধ্যে CH3CO এই গ্রুপটা আছে, এরা হচ্ছে এই বিক্রিয়াটা দিবে। 2 নাম্বার কারা দিবে এই বিক্রিয়াটা? এই বিক্রিয়াটা দিবে হচ্ছে ইথানল, এই বিক্রিয়াটা দিবে CH3CH2OH, ইথানল বিক্রিয়াটা দিবে। এবং কে দিবে? অ্যালকোহল 2, মানে 2 নাম্বার কার্বনে OH আছে, সে হচ্ছে এই বিক্রিয়াটা দিবে। তাহলে এবার দেখি, এইটা হচ্ছে ইথানল, তাহলে ও বিক্রিয়াটা দিবে। তারপর হচ্ছে এটাতে CH3CO আছে, দিবে, বাট এর মধ্যে নাই, তাহলে ও হচ্ছে এই বিক্রিয়াটা দিবে না। মনে থাকবে কথাটা? ওকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এটা, বুঝছো? এই প্রশ্ন কিন্তু চলে আসার মতো প্রশ্ন, নজর রাখতে হবে, ঠিক আছে, নজর যেন মিস না হয়। আসেন, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা? তার মানে আমাদের 3 নম্বর চ্যাপ্টার আমরা অলরেডি চলে আসছি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে যেগুলোর মধ্যে C আছে এক্সেপ্ট HCl, তোমাদের মনে হয় এভাবেই তোমরা মনে করে রাখছো আর কি, তাই না? সমস্যা কিন্তু নাই এতে, হ্যাঁ। সব যদি তুমি আসলে মনে রাখার সুবিধার্থে ভিন্ন ভিন্ন নেমোনিক্স বানাই নিয়ে রাখতে পারো, ক্ষতি কিন্তু কিছু নাই। তবে এইগুলো একাডেমিকের সময় যদি ভালো করে না বুঝে থাকে, তাহলে কিন্তু ক্ষতি আছে ফার্দার লাইফে, এগুলোতে ভালোই ক্ষতি কিন্তু মুখে পড়তে হয় আর কি এটাতে। যাই হোক, যেটা আমাদের C আছে, এই যে C আছে, ঠিক আছে, আবার এখানেও C আছে, আমরা বলছিলাম যে এই C এর একটা ব্যতিক্রম শর্টকাটের ওইখান থেকে, এই জন্য বলে দিছি কথাটা, চলে গেছে মনে হয়। এবার আসো,
রক্তের গ্লুকোজের ঘনমাত্রা এত হলে পিপিএমে এককে মান কত আর কি। আচ্ছা, মোলারিটিতে এত আছে, পিপিএমে কত। এখন তোমাকে যদি বলা হয় পিপিএমে, তাহলে পিপিএমে যাবা কেমনে? তাহলে পিপিএমে তুমি যাবা কেমনে? এস ইন্টু ক্যাপিটাল এম ইন্টু হচ্ছে 10⁻³ তাহলে এস এর মান কত? 2 ইন্টু 10⁻³। এম এর মান কত? গ্লুকোজের জন্য হচ্ছে 180 হয় আর কি, মোটামুটি মুখস্থ হয়ে গেছে তো, তাই দিলাম হচ্ছে এটা। সো এখন তুমি যদি আসো, আচ্ছা এটা -3 ছিল, এটা -3, তাহলে কি হলো, এইটা আর এটা কেটে যাবে, তাহলে 2 ইন্টু 180 এটা করলে কত হবে? 360 পিপিএম হবে অ্যান্সারটা আর কি। তাহলে 360 পিপিএম অ্যান্সার আছে। হ্যাঁ, সুন্দরভাবে এই যে আছে, সুন্দরভাবে এই যে আছে, বুঝছো? ওকে ওকে। 10 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা কত? অক্সিজেন অণুর সংখ্যা কত বলছে আর কি, অণুর সংখ্যা 10 গ্রাম অক্সিজেনে 10 ডিভাইডেড বাই হচ্ছে 32 ইন্টু কত? 6.02 ইন্টু 10⁻23। এই তো হিসাব নিকাশটা। আচ্ছা দেখাই তোমার কেমনি তুমি এটা ক্যালকুলেটার ছাড়া হিসাব করো, তাহলে তোমার দেখাই একটু। ধরো তুমি এটার ভাগ করলা, 10 দিয়ে এটার ভাগ করলে তাহলে কত হবে আর কি এটাতে? তাহলে 3.2 আসবে, এই তো, তাই না? মানে জিনিসটা তো এরকমই আসার কথা আর কি, তাই না? আচ্ছা, তাও তোমার যদি মনে হয় যে ভাইয়া ঝামেলা আছে, না ঝামেলার কিছু নেই, 10 দিয়ে এটার ভাগ করলে সুন্দরভাবে যে 3.2 হয় এটা তুমি জানার কথা আর কি। হ্যাঁ, ওকে, সমস্যা নেই। তাহলে 3.2 যদি হয়, তাহলে এইটাকে যে আমরা এটা যে ভাগ করি, তাহলে কি নিয়ারলি 2 এর কাছে আসতে, 2 না কিন্তু 2 এর কাছাকাছি, তাহলে 2 ইন্টু 10⁻23, তো 23 থাকবে, বাট 2 এর কাছাকাছি একটা অ্যান্সার আর কি। তাহলে 23 থাকবে, 2 এর কাছাকাছি থাকবে, এটাই তো আসলে অ্যান্সারটা। ওইগুলো দেখো 2 এর উপরে চলে যায়, এটা তো ভাগ করলে 2 এর উপরে যাওয়ার কথা না, তাই না? তাই না? 2 এর উপরে যাওয়ার কথা না আর কি এটা। যাই হোক, এত ঘনমাত্রায় 500 মিলিলিটার জলীয় দ্রবণ থেকে তাপ প্রয়োগের পরে কত পানি পাতিত করলে দ্রবণের ঘনমাত্রা এত হবে? আচ্ছা দেখি কি আছে প্রথমে। এটার জন্য কিন্তু দেখো পদার্থটা চেঞ্জ করেনি, তার মানে এটা লঘুকরণ সূত্র ইউজ করতে হবে আর কি। তাহলে S1V1 সমান S2V2 এটা ইউজ করতে হবে। তাহলে শুরুতে ছিল কত? 0.1, V1 ছিল কত? হ্যাঁ, V1 ছিল হচ্ছে 500 মিলিলিটার ছিল। S2 কত ছিল? S2 হচ্ছে বের করতে বলছে, না S2 তো দেওয়া আছে আমাদের কাছে, তাই না? S2 দেওয়া আছে হচ্ছে 0.4 দেওয়া আছে, V2 বের করতে হবে আর কি। চলো একটু বের করি আমরা, তাহলে কত হয়? 0.1 ইন্টু 500 ডিভাইডেড বাই হচ্ছে 0.4। আচ্ছা, তাহলে কাটাকাটি করলে তাহলে কি থাকলো? 4। তাহলে কি থাকলো? 500/4, এটা করলে কত হবে বলো? 4 12 হচ্ছে 48, আর হচ্ছে যে 2 বাকি আছে, তাহলে 4 5 হচ্ছে 20, তাহলে হচ্ছে 125। তাহলে 125 মিলিলিটার পানি, এটা হচ্ছে পরবর্তীতে হবে। বাট শুরুতে ছিল কত? 500 মিলিলিটার ছিল। পরবর্তীতে বলছে তাপ প্রয়োগ করে পানি সরাই দিছ, তাহলে সরাই দেওয়ার পর এতটুকু পানি আছে, তাহলে কতটুকু পানি নাই? 375 মিলিলিটার পানি নাই। এটা অপশনে আছে? হ্যাঁ আছে। তাহলে 375 মিলিলিটার পানি কিন্তু নাই। কেন 375 মিলিলিটার পানি নাই? কেন বুঝছো তো জিনিসটা? কেন নাই বুঝছো কি বুঝো নাই বলো তো? একটু ঠান্ডা মাথায় দেখো তো, আমার কাছে মনে হচ্ছে তুমি বুঝো নাই। মানে ও তাপ দিছে পানিটারে, পানি তাপ দেওয়ার পরে অবশিষ্ট পানির পরিমাণটা হচ্ছে এতটুকু আসছে। তাহলে ছিল তো প্রথমে কত? 500, তাহলে কতটুকু বাদ দিছে সে? বাদ দিছে হচ্ছে 375 মিলিলিটার আর কি। ক্লিয়ার না? ওকে, এবার আসো পরের দিকে যাই। 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের শক্তিমাত্রা মোলার ঘনমাত্রা কত আর কি। আচ্ছা, এখন মোলার ঘনমাত্রা পার্সেন্টেজ থেকে মোলারিটিতে যাইতে বলছে, খুবই স্বাভাবিক ঘটনা একটা এটা। হ্যাঁ, পার্সেন্টেজ মানে কি? W/V-তে ঘটনাটা দেওয়া আছে। তাহলে W/V এর মান কত? 5 ডিভাইড বাই হচ্ছে 100। তাহলে ফর্মুলা জানি কি? S সমান W ইন্টু 1000 ডিভাইড বাই M ইন্টু V, এই তো। তাহলে W/V ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে M, এই না? তাহলে W/V এর মান কত? 5/100। এটার মান কত? 1000 ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল M। ক্যাপিটাল M এর মান কত হবে এটা? কার জন্য? সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য। তাহলে মান কত হবে এটা? 40। কিছু কিছু জিনিস তো মুখস্থ হয়ে গেছে না, যে কোনটার ভর কত, কোনটার কী রকম কী। কাটাকাটি করি, তাহলে এটা কত থাকলো উপরে? 10, কাটলে কত থাকলো? এত। তাহলে 5/4, 5/4 মানে 1.25 আসবে, তাই তো? এত 1.25 আসবে, এটা হবে আমাদের কাছে অ্যান্সার আর কি। তাহলে কোনটা হবে? এটা। তো দেখো ক্যালকুলেশনগুলো আসলে এমন হয়, মানে এতবার করো তুমি দেখবে যে তোমার অটোমেটিক মনে থাকবে আর কি। ভাই আপনার এত কিছু মনে আছে কেমনে? সত্যি কথা বলতে কি আমি এই জিনিসগুলোকে আজকে একবার পড়াচ্ছি না,
কিছুদিন আগে তুমি ঘটনা চিন্তা করে দেখো, তোমরা যেহেতু 25 ব্যাচ আসো, তোমাদেরকে আমি এই জিনিসগুলো পড়ানো শুরু করছি কবে থেকে, তোমাদেরকে পড়ানো শুরু করছি কবে থেকে অফিসিয়ালি? মে মাসে তো একবার পড়াইলাম, গেম শটের মধ্যে একবার পড়াইলাম, তাই না? মে মাসটা শেষ হইলো, শেষ হওয়ার পরে তোমাদের কাছে আবার যখন পরীক্ষার আগে, ঠিক পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু একবার পড়াইলাম এমসিকিউর জন্য, একবার একটা মানে ক্লাস দিয়ে পড়াই দিলাম আর কি, 2বার গেল। তারপর তোমাদের এডমিশন যখন আসলো ভার্সিটি ব্যাচে একবার পড়ালাম, 3বার গেল। আবার তোমাদের মানে 3বার গেল, কাউন্ট করতেছে আমি রীতিমতো। ইঞ্জিনিয়ারিং ব্যাচে আসলো, সেখানে একবার পড়ালাম, তাহলে কত হলো? 4বার গেল। তারপরে হচ্ছে যে মেসনের সাথে গিয়ে আমি ভার্সিটি ব্যাচে ক্লাস নিলাম, ওইখানে একবার পড়লাম, তাহলে 5বার গেল। আবার মেসনের সাথে এগ্রি ব্যাচে ক্লাস নিলাম, তাহলে সেখানে পড়লাম, তাহলে 6বার গেল। এই হচ্ছে আবার তোমাদের জন্য এসে এটা না, মাঝখানে কিন্তু হচ্ছে অনুশীলনী সলভ সিরিজ একবার গেছে আর কি, ঠিক আছে, যেখানে কিন্তু সেকেন্ড পেপারের থেকে শুরু করছি, অলরেডি এই চ্যাপ্টার মনে কাজও করে ফেলছি, তাহলে কত হলো? 7বার গেল। এবার তোমাদেরকে এই যে পড়াচ্ছি আর কি, তাহলে কত গেল? হচ্ছে 8বার। তো গত বছরে মে থেকে শুরু করে এখন পর্যন্ত আমি এই চ্যাপ্টারটাই, এই জিনিসগুলোই পড়াচ্ছি হচ্ছে 8বার। পার্সোনাল টিউশনের কথা বাদ, প্রশ্ন যারা করছে সেদের কথা বাদ, 8বার অফিসিয়ালি পড়াচ্ছি। তো 8বার পড়াইলে আসলে আর কি বাকি থাকে? সব কিছু মুখস্থ হয়ে যাওয়ার কথা না জিনিসটা। আর আমি গত 8 বছর থেকে এগুলো পড়াচ্ছি আর কি, এটাতে তুমি ইউ ক্যান বিলিভ দ্যাট যে এগুলো কাইন্ড অফ মুখস্থ হয়ে গেছে আর কি জিনিসগুলোর মধ্যে, ঠিক আছে? সো এটা আমি এতবার প্র্যাকটিস করতে করতে এই জায়গাটায় আসি, একদিনে এখানে আসিনি। আমি বস লেভেলের মানুষ না, যে প্র্যাকটিস করবা সেই বস লেভেলের মানুষের পরিণত হবে আর কি। সো প্র্যাকটিস না করলে কোনো কিছু নেই, মেধা বলে কিছু আসলে ওরকম করে হয় না। দেখি সোডিয়াম কোবাল্টি নাইট্রাইট এই যৌগে কোবাল্টের জারণ সংখ্যা আসলে কত? দেখি, তাহলে এখানে আছে সোডিয়াম, তাহলে 3টা সোডিয়াম তাহলে কত হবে? +3 হবে। আর এটা তাহলে কত হবে টোটালের জন্য? -3 হবে আর কি। তাহলে টোটালটার জন্য হচ্ছে -3, কোবাল্টের জন্য বের করব আমরা NO2 যেটা আছে, এটার জন্য হচ্ছে -1, তাহলে এটার জন্য -1 × 6, এইটা বুঝছো? তাহলে কত হইলো? তাহলে কোবাল্ট এর সাথে -6 সমান -3, তাহলে কোবাল্ট সমান হচ্ছে -3 + 6 সমান হচ্ছে +3, এই হচ্ছে অবস্থাটা। তাহলে +3 কোনটা? এইটা হচ্ছে +3, বুঝছো? আমি বুঝতে পারছি মনে হয়। ওকে, পরের দিকে আসো। তীব্র এসিড ও মৃদু ক্ষারের টাইট্রেশনে কোন নির্দেশকটি উপযুক্ত আর কি, ঠিক আছে? তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের টাইট্রেশনে আর কি। আচ্ছা, ভালো করে বুঝাই দেখতে পারো চাইলে এখানে, যে তীব্র অ্যাসিডটা আছে, তীব্র অ্যাসিড আর উইক অ্যাসিড, আমি একবার জিনিসটা লিখে বুঝাই দেবো তোমার, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, স্ট্রং অ্যাসিড আর যদি স্ট্রং বেজ তুমি যদি নাও, ইউনিভার্সাল ইন্ডিকেটর যে কোনো কাউকে দিতে পারো, দিলা। স্ট্রং অ্যাসিডের সাথে উইক বেজ, এটা যদি তুমি দাও, তখন তোমাকে কি কাজ করা লাগবে? তখন তোমাকে দেওয়া লাগবে হচ্ছে মিথাইল অরেঞ্জ দিতে হবে আর কি, ঠিক আছে? তখন তোমাকে দেওয়া লাগবে হচ্ছে মিথাইল অরেঞ্জ, এরকম টাইপের একটা জিনিস দিতে হবে। তারপর যদি দেওয়া হয় স্ট্রং বেজের সাথে উইক অ্যাসিড যদি দেওয়া হয়, তখন তোমাকে কি দেওয়া লাগবে? তখন এখানে তোমার দেওয়া লাগবে হচ্ছে ফেনফথ্যালিন দেওয়া লাগবে, ফেনফথ্যালিন দিতে হবে আর কি, এরকম। আর বুঝে দেখো একটা ঘটনা, আমাদের কী বলছে? তীব্র অ্যাসিডের সাথে মৃদু ক্ষার, তাহলে তীব্র অ্যাসিডের সাথে মৃদু ক্ষার, তাহলে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এই রেঞ্জের কিছু একটাকে দিতে হবে আর কি, বুঝছো? তাহলে কোনটা হবে? মিথাইল রেড, এই রেঞ্জের কিছু একটা দিতে হবে, বুঝছো? এটা মানে কি? এই যে স্ট্রং অ্যাসিড উইক বেজের দিলে প্রশমন বিন্দুর মধ্যে গিয়ে যে সলিউশনটা তৈরি হয় না, তো ওইটা কী হবে জানো? ওটা হচ্ছে অ্যাসিডিক হয় আর কি। তাহলে অ্যাসিডিক রেঞ্জে যে সকল নির্দেশক আছে তাদেরকে ইউজ করতে হবে, এই জন্য এখানে দেওয়া হয়েছে এটা। ওকে, তারপরটা কি বলছে প্রশ্নে? বলছে এইখানে এটা বিক্রিয়া হলে কী বিক্রিয়া ঘটছে। আচ্ছা সরি, এখানে কিছু অপশন হচ্ছে মিসিং চলে গেছে, অপশন লিখে দিব না আমরা, প্যারা নিও না। এখানে যদি দেখি কি হয়, এখানে অক্সিজেনের জারণ মান কত? এখানে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1, এখানে জারণ মান কত? এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে -2, এখানে কত হয়েছে? এখানে হচ্ছে -2, সমস্যা নেই। এখানে অক্সিজেন জারণ মান কত ছিল? 0, সেখান থেকে হয়েছে কত? আবার এখানে -2 আর কি। তো ধরলাম এইখান থেকে সে আসলে ইলেকট্রনটা, এই জায়গার থেকে ইলেকট্রনটা কী করছে? ইলেকট্রনটা এই জায়গার থেকে -1 থেকে -2, তাহলে তো এখান থেকে গ্রহণ করার কথা, তাই না? আবার যদি চিন্তা করি যে 0 থেকে -2 তো হওয়া পসিবল না, তাই তো? আচ্ছা, এখানে তো চেঞ্জ হয়নি, এখানে তো আসলে চেঞ্জ হয়নি, বুঝছো? এখানে তো চেঞ্জ হয়নি, তার মানে ঘটনা কি? যে এখানে তাহলে কি হলো? -1 থেকে আবার যদি দেই এখানে আসলে 0, এখানে যদি দেই 0, তাহলে কি ঘটনা ঘটছে? -1 থেকে যদি যায় 0-তে,
তাহলে ওজনের উপস্থিতিতে এই H2O2 এইটা যদি বিয়োজিত হয়, তাহলে বিয়োজিত হইলে একবার জারণ ঘটছে, জারণ ঘটলে কি হয়, অক্সিজেনে পরিণত হবে। বিজারণ ঘটলে কি হবে, বিজারণ ঘটলে কি হবে, এখানকার মধ্যে পানিতে পরিণত হবে আর কি। তার মানে এখানে কি হয়েছে, জারণ হয়েছে, বিজারণ হয়েছে। শুধু জারণ ঘটছে ব্যাপারটা আসলে এমন টাইপের না। এখানে অপশন ছিল জারণ হয়েছে নাকি বিজারণ হয়েছে, দুটো অপশন লেখা ছিল। তাহলে এটা কি হয়েছে, জারণ বিজারণ দুইটাই হয়েছে আর কি। এখানে জারণ প্লাস বিজারণ দুইটাই হয়েছে আর কি, জারণ প্লাস বিজারণ দুইটাই হয়েছে। আচ্ছা, অম্লীয় মাধ্যমে KMnO4 এবং অক্সালিক অ্যাসিডের বিক্রিয়ায় বিক্রিয়কদ্বয়ের মোলার অনুপাত কত? আচ্ছা চলো একটু লিখি। তাহলে KMnO4 এর সাথে তুমি দিলা হচ্ছে H2C2O4, তার সাথে দিলে তুমি হচ্ছে কোথায়, অ্যাসিডিক মিডিয়ামে দিলা আর কি, দিলা। তাহলে এখানে আছে কত, +7, এখানে আছে কত, +3। তাহলে +7 থেকে Mn কত, +7 থেকে Mn2+, ঠিক আছে। এখানে কত, +3 থেকে হ্যাঁ কার্বন কত, +4-এ গেছে আর কি। তো +4-এ যাওয়া মানে এটাকে কার্বন ডাইঅক্সাইড আকারে রেখে রাখতে পারি আমরা। কার্বন ডাইঅক্সাইড লিখছে মানে কার্বনটা +4-এ গেছে, বুঝছো? আসো এবার, তাহলে ম্যাঙ্গানিজ 7 থেকে 2, তাহলে এখানে 5টা ইলেকট্রন গ্রহণ করছে। 3 থেকে 4, তাহলে একটা কার্বনে একটা ইলেকট্রন ত্যাগ করছে, 2টা কার্বনে 2টা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে এখানে হচ্ছে 2, এই 2 দিয়ে হচ্ছে একে গুণ, এই 5 দিয়ে হচ্ছে একে গুণ। তাহলে এইটার এটার অনুপাত তাহলে কত হবে আর কি, ঠিক আছে। এটার মধ্যে তাহলে থাকলো 2:5, 2:5, বুঝছো? তাহলে 2:5 হবে হচ্ছে অ্যান্সারটা, বুঝছো ঘটনাটা কি? এটা কার কারটা, এই পাশে হচ্ছে KMnO4 এর সামনে ছিল 2, ঠিক আছে, আর অক্সালিক অ্যাসিডের সামনে ছিল হচ্ছে 5, অক্সালিক অ্যাসিডের সামনে ছিল হচ্ছে 5, বুঝতে পারছি? ওকে, এবার আসেন ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে আর কি, ঠিক আছে। চলো একটু দেখি। আচ্ছা, ক্যাথোডের মধ্যে কি হয়, বিজারণ হয়, এটা আমরা জানি। তাহলে ক্যাথোডের মধ্যে কি হয়, হাইড্রোজেন যাবে, গিয়ে 1 মোল ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করলে এইচে পরিণত হবে আর কি। বাট এটা তো এরকম হয় না, তাহলে কি করতে হবে, 2 এই হচ্ছে অবস্থাটা আর কি, ঠিক আছে। এখন বলছে বিদ্যুতের পরিমাণ কেমন লাগবে, তাহলে আমরা কি জানি, W সমান MIT ডিভাইডেড বাই হচ্ছে EF। ওকে, তাহলে W/M যেটা, এটাকে এক পাশে রাখলাম, তারপর হচ্ছে এই আইটি এর জায়গায় কিউ লিখলাম, তাহলে এবার EF লিখলাম, সমস্যা নাই। তাহলে এবার কি লেখা যাবে, এই যে W/M যেটা, এটা মানে কি 1 মোল বলছে, এই যে 1 মোল বলছে, তাহলে 1 সমান কত, কিউ ডিভাইডেড বাই EF। আসো এবার, তাহলে কিউ সমান EF। আচ্ছা, ই এর মান কত, 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে ই এর মান হচ্ছে 2, তাহলে কত হবে, 2F। তাহলে কোনটা হবে, 2F হবে অ্যান্সারটা আর কি, 2F হবে অ্যান্সারটা। একদম ধরে 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 বুঝাইছি, হ্যাঁ। ওকে, কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য? আচ্ছা, ওই যে তড়িৎ বিশ্লেষ্য কি, সবল আছে, দুর্বল আছে, তড়িৎ অবিশ্লেষ্য আছে, তাই না? আচ্ছা, কোনটি তোর সবল তড়িৎ বিশ্লেষ্য বলো তো একটু। আচ্ছা, সবল অ্যাসিড সবল ক্ষারটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, অথবা সবল অ্যাসিড সবল ক্ষারের বিক্রিয়া যে লবণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে তড়িৎ মানে সবল তড়িৎ বিশ্লেষ্য আর কি। তাহলে এই যে সবল ক্ষার প্রেজেন্ট আছে, তাহলে আমার মনে হয় এটা দাগিলেই হয়ে যায়, সবল ক্ষার প্রেজেন্ট আছে, এটাই হচ্ছে আমাদের কাছে কি সবল তড়িৎ বিশ্লেষ্য আর কি, বুঝছো? আচ্ছা, তুতের দ্রবণে 15 মিনিট ধরে 5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করলে কি পরিমাণ কপার জমা পড়বে আর কি। ওকে, দেখি তাহলে W পরিমাণ জমা পড়বে, W সমান হচ্ছে MIT ডিভাইডেড বাই EF, এই যে হচ্ছে ফর্মুলা। M এর মান তাহলে কত, 63.5, I এর মান কত, 5, T এর মান কত, 15 × 60, ঠিক আছে। E এর মান কত, তুতে যেহেতু বলছে, তাহলে কপার 2+ থেকে কপারে জমা পড়ছে, তাহলে হচ্ছে 2, F এর মান কত, 96500। তোমাদের ক্যালকুলেটার চাপলে এটাতে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। সো যেহেতু ক্যালকুলেটার আমার কাছে এই মুহূর্তে নাই, আমার হাতের কাছে থাকলে আমি এটাতে আমার ইউজ করে দিতাম। তো তোমাদেরকে এখান থেকেই বের করতে বলবো, আসলে চাইপা দেখো যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা এখান থেকে দাগাই নিবে আর কি। পারবে না এটা করতে? এটা একটু কেউ পারলে, এটা কত নম্বর প্রশ্ন, এটা মনে হয় আমাদের কাছে 96 নম্বর প্রশ্ন আর কি। সো তোমরা চাইলে কেউ এটাতে অনুগ্রহপূর্বকভাবে এই নাম্বারটা দিয়ে অ্যান্সারটা বলে দিয়েছে, ভাই নাম্বারটা হচ্ছে অ্যান্সারটা এটা। অসঙ্গতি পাইলে আমার বইলো যে ভাই এটা তো মিলতেছে না, তাহলে অপশনগুলোতে ঝামেলা আছে মনে হয়, এটা বুঝছো। 1 ফ্যারাডে বিদ্যুৎ গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে প্রবাহিত করলে ক্যাথোডে কি পরিমাণ সোডিয়াম জমা পড়বে? আচ্ছা, 1 ফ্যারাডে, তাহলে কিউ এর মানটা হচ্ছে 1 ফ্যারাডে, এটা পাইলাম, বুঝছো। আচ্ছা, তাহলে W সমান হচ্ছে MIT ডিভাইডেড বাই EF, MIT এর জায়গায় কি লেখা যায়, MQ ডিভাইডেড বাই EF লেখা যায় আর কি।
তাহলে ডাব্লিউ সমান এম এর মান কত 23, যেহেতু সোডিয়ামের কথা বলছে। কিউ এর মান কত 1 ফ্যারাডে। ই এর মান কত, সোডিয়ামের কথা বলছে যেহেতু সোডিয়াম প্লাস থেকে সোডিয়ামে পড়বে, তাহলে কি হবে একটা ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে হচ্ছে 1F। তাহলে কাইটা দিলাম, তাহলে কত হলো 23 গ্রাম। তাহলে কত হবে ভাইয়া 23 গ্রাম হবে আর কি, বুঝছো? যেগুলো খালি মুখে ক্যালকুলেশন করা যাচ্ছে ভাইয়া তো করে দিচ্ছি আর কি, তাই না? ওকে, এবার আসেন 1 ফ্যারাডে বিদ্যুৎ গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে করলে কী পরিমাণ জমা পড়বে আর কি। আচ্ছা সরি, প্রশ্ন হচ্ছে একই প্রশ্ন হয়ে গেছে আবারও, সরি ফর দ্যাট। এটা হচ্ছে 23 তো, ওকে একই প্রশ্ন না? হ্যাঁ, ওকে পরের দিকে যাই। 1 মোল সিলভার আয়নকে পরমাণুতে পরিণত করতে ইলেকট্রন প্রয়োজন হবে, কতটা ইলেকট্রনের প্রয়োজন হবে আর কি। আচ্ছা দেখি একটু ঘটনা কি বলছে দেখি। আমাদের কাছে আছে হচ্ছে সিলভার আয়ন, সেখান থেকে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সিলভারে পরিণত হবে আর কি। হইল কতটি ইলেকট্রন প্রয়োজন হবে আর কি। তাহলে দেখি একটু কি হয় ঘটনাটা। 1 মোল বলছে, 1 মোল মানে কত, W/M সমান হচ্ছে 1 মোল, এই তো ঘটনাটা। আচ্ছা আমরা লিখি যদি ফর্মুলা, W সমান MQ/EF, ওকে। আচ্ছা তাহলে W সমান কত হলো, W/M সমান হচ্ছে Q/EF, এই তো। আচ্ছা এটার মান কত, এটার মান হচ্ছে 1, অ্যান্ড আমাদের জন্য হচ্ছে এর মান হচ্ছে 1 সমান হচ্ছে কিউ সমান হচ্ছে EF। আচ্ছা বের করব কি এখান থেকে, তাই তো বুঝতেছি না, তাই না? তাহলে কিউ সমান হচ্ছে EF, এটা আমি বুঝলাম। চাইছে কি করতে, ইলেকট্রন প্রয়োজন হবে আর কি, পরিণত করতে ইলেকট্রন প্রয়োজন হবে, মানে কত ই এর মান বের করতে বলছে। ঘটনা কি এরকম, কিউ সমান হচ্ছে IT, এটা তো দরকার নেই আমাদের জন্য। 1 ফ্যারাডে হচ্ছে 1 মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন মানে তো 6.02 × 10⁻23, তাই না? দেখি আমরা যদি এখানে লিখে দিই তাহলে হচ্ছে 1 ফ্যারাডে, হ্যাঁ এত চার্জ দরকার পড়বে আর কি। তো আমাদের লাগবে হচ্ছে কতটা ইলেকট্রন লাগবে তো হচ্ছে 1 মোল ইলেকট্রন লাগছে, এত তো করার দরকার ছিল না মনে হয়। এটা কত হইলো 6.02 × 10⁻23T। এটা কি অপশনে আছে? এটা অপশনে নাই, এই যে এটা অপশনের মধ্যে নাই, এটা হচ্ছে 60 পয়েন্ট, কিন্তু এটা হবে না। তারপর হচ্ছে 60 পয়েন্ট এত, আমরা যদি এটাকে ভেঙে লিখি তাহলে কত লেখা যায়, তাহলে যদি এটাকে করি তাহলে লেখা যায় হচ্ছে এটা তাহলে 60.2 × 10⁻22, এটা হইতে পারে আর কি অ্যান্সারটা। তার মানে হচ্ছে এইখান থেকে এইটা হবে অ্যান্সারটা আর কি, বুঝছো? হ্যাঁ, সো আমরা মানে ফাও মনে হয় অনেক দূর ঘুরে আসলাম অ্যান্সারটা করার সময়। জাস্ট 1 মোল ইলেকট্রন যদি লাগছে, তাহলে 1 মোল যদি ইলেকট্রনই লাগে, তাহলে 1 মোল ইলেকট্রনের মধ্যে আসলে কতটি ইলেকট্রন আছে, এই এতটাই তো, তাই তো? ওকে যাই হোক, ড্রাই সেলে তড়িৎ বিশ্লেষ্য কোনটায় কাজ করে আর কি ড্রাই সেলের মধ্যে। সো ড্রাই সেলের তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে, বুঝছো? তারপরে হচ্ছে যে জিঙ্ক দণ্ড থাকে, অ্যানোড হিসেবে কাজ করতেছে, গ্রাফাইট থাকে ক্যাথোড হিসেবে কাজ করে, ওগুলো তো আলাদা জিনিস। সো আমরা ওইদিকে না গেলাম, এটা হচ্ছে এখান থেকে, তাই না? আচ্ছা তারপরে কি বলছে, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবাহিতার মূল কারণটা কি? এখন দেখো তড়িৎ পরিবাহিতার কারণ তো আসলে কয়টা, দুইটা, একটা হচ্ছে আয়নের মাধ্যমে হয়, আরটা হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে হয়। তাহলে সোডিয়াম ক্লোরাইড কেমন আছে, সোডিয়াম প্লাস Cl- আছে, তার মানে এখানে তো কোনো ইলেকট্রন এরকম করে নাই। তার মানে এখানে কি হয়, এখানে আয়নের মাধ্যমে ইলেকট্রন হয় আর কি, আয়নের মাধ্যমে ইলেকট্রন হয়। তাহলে কি হলো, এখানে মুক্ত আয়নের মাধ্যমে ইলেকট্রন হয় আর কি। তাহলে ইলেকট্রন মানে পরিবহন করে বা বিদ্যুৎ পরিবাহিত হয় দুইটা মাধ্যমে, একটা হচ্ছে কিসের মাধ্যমে, মুক্ত ইলেকট্রনের মাধ্যমে বলছি, এটা বলছি হচ্ছে কিসের মাধ্যমে, আয়নের মাধ্যমে। আয়নের মাধ্যমে হলে আয়নিক পরিবাহী বলে, ইলেকট্রনের মাধ্যমে হলে তাকে ইলেকট্রনিক পরিবাহী বলে আর কি, বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, সো আমাদের কাছে আর এখানে স্লাইড নেই, সো আমরা হচ্ছে ইন টোটালি শেষ করছি পুরোটা। সো আমি যদি খেয়াল করে তোমাদের বলি, ফার্স্ট পেপারের যে চ্যাপ্টারগুলো আছে সেটা, সেকেন্ড পেপারের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো, এগুলোর মধ্যে দিয়ে বিগত বছরে কৃষিতে যে সকল প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো ধরে 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 সলভ করা অ্যান্ড পাশাপাশি বুঝায় দেওয়া ইম্পর্টেন্ট জায়গাগুলোতে, সেগুলো একদম ভাইয়া করছি। শর্ট সিলেবাসে কি, ফুল সিলেবাসে কি, এটাও করছি আর কি। সো আমি তোমাদের এই কৃষির জন্য সুন্দর একটা প্রিপারেশন নিয়ে এই ভিডিওটা করে দিচ্ছি, আশা করতেছি এইটা তোমাদেরকে ভালো একটা সাপোর্ট দিবে। তবে তোমাদের যদি কারো মনে হয় যে ভাইয়া এর বাইরেও আসলে আমাদের সাপোর্ট দরকার, তাহলে আমি তোমার একটা কথা বলি যে তোমাদের যাদের ঝামেলা আছে, মনে করতেছো যে ভাইয়া আমরা এখনও নিজেদেরকে ওভাবে তৈরি করতে পারি নাই, সো আমাদের আরেকটু প্রিপারেশন নেওয়া লাগবে, আজকের থেকেই যতটুকু সময় আছে ততটুকু নেওয়া যাবে কিনা আর কি। আমি যদি কৃষির জন্য এমসিকিউ কথা তোমার বলি, তাহলে তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে এই এমসিকিউ ভিডিওটা করো, কিছু না করলেও এই এমসিকিউ এর ফুল ভিডিওটা করো। কিছু যদি নাও করো
ঠিক আছে? এই এমসিকিউ ফুল ভিডিওটা দেখবা আর কি এটাতে। তো ফুল ভিডিওটার লেন্থ কতটুকু হচ্ছে ইন টোটালি প্রায় 1.5 ঘন্টার মতো হইতেছে, হ্যাঁ 1.5 ঘন্টার মতো হচ্ছে আর কি এমসিকিউ ফুল ভিডিওটার লেন্থটা এটা। সো ধরলাম এটা 1.5 আওয়ার প্লাস, হালকা পাতলা এতটুকু এর আছে। এরপর তোমার কাছে যদি সময় যদি থাকে, এরপর যদি সময় থাকে, তখন তুমি কি যাবা, তখন তুমি হচ্ছে আমার চ্যানেলে গিয়ে ভার্সিটির যে ম্যারাথনটা আছে, ভার্সিটি ম্যারাথন, ওই ম্যারাথনে চোখ বন্ধ করে ক্লাস করা শুরু করবে আর কি। এই ক্লাসটা কিন্তু 22 ঘন্টার ক্লাস। সো 22 ঘন্টা আমার মনে হয় তোমার জন্য পসিবল হবে না। তো তোমার যদি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে কোনো একটা পেপারে তুমি অন্ততপক্ষে ফুল ক্লাসটা দেখবে আর কি। আমি বলবো তুমি ফার্স্ট পেপারটা ফুললি দেখো, ঠিক আছে? সেকেন্ড পেপারের জন্য এই এমসিকিউ যতগুলো আছে এগুলো দেখলেই হবে, আর কিছু নাও দেখলেই হবে আর কি, আশা করি আর কিছু দরকার নেই। সো মোটামুটি তোমার কাছে এই দূরে বলতে পারবো যে তুমি যদি চাও যে আমি হচ্ছে এগ্রিতে ক্র্যাক করবো আর কি, আমি এগ্রিতে ক্র্যাক করবো অ্যান্ড সেটা কেমিস্ট্রি তোমার কাছে একটা ভালো সুবিধা হবে আর কি, তার জন্য তোমার কাছে এটা একটা সুন্দর কাজ করতে পারে। এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, যে এক্সাম কন্ডিশনে তুমি লাস্টে গিয়ে কী করবা। এক্সাম কন্ডিশনে ঠান্ডা মাথাটা রাখাটা খুব জরুরি একটা ব্যাপার। ভুল মানুষ মাত্রই হবে, কিন্তু ঠিক করতে পারতে চাওয়ার যে একটা আগ্রহ আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এই জন্য মাথাটা আগের থেকে ঠান্ডা রাখতে হবে, শুধুমাত্র এক্সাম কন্ডিশনে বসলে আসলে ঠান্ডা রাখা যাবে না। আরেকটা কথা বলবো যে তুমি যে চান্স পেতে চাচ্ছ, তুমি যে আসলে তুমি যে আসলে একটা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ে নিজে একটা স্টুডেন্ট হবো এখানকার, এই জিনিসটা তুমি আগে নিজে একটু বিলিভ করো আর কি। আগে তুমি যদি নিজেটাকে সুন্দরভাবে বিলিভ করতে পারো, দেন তুমি দেখবা তোমার জন্য সব কিছু রাস্তা অনেক সহজ হয়ে যাবে আর কি। ওকে, বিলিভ করা মানে শুধু এটা না যে মুখে মুখে বলাটা না, বিলিভ করতে হবে, তাহলে দেখবে সব কিছু সহজ হয়ে যাবে। ঠিক আছে ভাই, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।